আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আপনাদের সাথে আসসালাম। আজকে টিবিয়াল প্লেটো ফ্র্যাকচার নিয়ে কথা বলবো, যদিও আপনারা সবাই আমার চেয়ে ভালো পারেন। জাস্ট একটু আলাপ হুম আলোচনা করার, কারো কিছু আমার ভুল ভালো হইলে একটু ধরাই দিয়েন। হুম। ঠিক আছে? তো টিবিয়াল প্লেটো ফ্র্যাকচার, এটা কি কি বই পড়া লাগবে আপনার? তো আমাদের তো রক্ষাকর্তা মানে সবকিছুর জন্য আমাদের বড় ভাই শুভপ্রসাদ দা একটা বই বানাই দিয়ে গেছে। তো ওখান থেকেই ম্যাক্সিমাম জিনিস ওখানে কভার হয়ে যাবে। এর বাইরে কিছু জিনিস আছে এক্সট্রা, আপনার ক্যাম্বেল থেকে অ্যাপ্রোচ গুলা পড়তে হবে। শুভপ্রসাদের এখানে হচ্ছে একটা অ্যাপ্রোচ দেওয়া খালি, আর বাকিগুলা ক্যাম্বেলে আছে হচ্ছে দুইটা, এন্টেরোমিডিয়াল আর হচ্ছে এন্টেরোল্যাটারাল আর পোস্টেরো মিডিয়াল। সরি, উল্টা পাল্টা বলতেছি না, পোস্টেরো মিডিয়াল আর এন্টেরোল্যাটারাল এই দুইটা দেওয়া আছে ল্যাটারাল। ইয়েতে। হ্যাঁ, এই দুইটা দেওয়া আছে হলো ক্যাম্বেলে। এর বাইরে আরো অ্যাপ্রোচ আছে হলো পোস্টেরো ল্যাটারাল, তারপরে হচ্ছে পোস্টেরিয়র ইনভার্টেড এল শেপ অ্যাপ্রোচ যেটা, এই দুইটা অ্যাপ্রোচ একটু পড়তে হবে পোস্টেরিয়র কলামের জন্য। তো প্রথমে এখানে যেটা যে মেইন কমপ্লিকেশন আপনারা জানেন, কম্পার্টমেন্ট সিনড্রোম। তো ওটা আমরা যাচ্ছি না। তো যে কোনো ফ্র্যাকচার করার সময় আমরা ইউজুয়ালি কি পড়ি? একটা হচ্ছে ফ্র্যাকচারের অ্যানাটমি, এবং হচ্ছে ওই জায়গার যে রিজিয়ন, ওই রিজিয়নের যে লোকাল অ্যানাটমি, সেগুলো আমাদেরকে পড়তে হয়। এর বাইরে পড়তে হয় হচ্ছে ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে ফ্র্যাকচারের কমপ্লিকেশন কি কি হইতে পারে, অ্যাসোসিয়েটেড ইনজুরি কি কি হইতে পারে, তারপর হচ্ছে আপনি কি ট্রিটমেন্ট দিবেন, যদি সার্জারি করেন সার্জারির ইন্ডিকেশন কি, তারপরে হচ্ছে সার্জারি করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, আর হচ্ছে সার্জারির পরে আপনি কিভাবে পেশেন্টটাকে রিহেবিলিটেশন করবেন। তো এক্ষেত্রে এগুলোই আমরা পড়বো। তো টিবিয়াল প্লেটো ফ্র্যাকচারের প্রথমে যদি আমরা ক্লাসিফিকেশনে আসি, তো এর মধ্যে মোস্ট কমনলি যে ক্লাসিফিকেশন ইউজ করা হয় এটা হচ্ছে সাস্কার ক্লাসিফিকেশন। এছাড়া আরো দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে হলেন মোর ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে এও ক্লাসিফিকেশন। তো আমরা কমনলি সাস্কারটাই ইউজ করি। তো এখানে যদিও হলেন মোর প্রথমে দেবো, এটা পরে আসতেছি, প্রথমে আমরা সাস্কারটা একটু দেখি। তো সাতকার ক্লাসিফিকেশনে টোটাল টাইপ হচ্ছে 6টা। এর মধ্যে প্রথম যেটা আমাদের, প্রথম ক্লাসিফিকেশনটা টাইপ 1, যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিট অফ দা লেটারাল কন্ডাইল। এই ছবিটা যদি আপনারা দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের টাইপ 1, যে লেটারাল কন্ডাইলে একটা ভার্টিক্যাল স্প্লিট ফ্র্যাকচার, এটা হলো টাইপ 1। টাইপ 2 হচ্ছে স্প্লিট ফ্র্যাকচার, স্প্লিট ফ্র্যাকচারের সাথে আপনার হচ্ছে ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট যে লোড বিয়ারিং এরিয়া, এখানে একটা ডিপ্রেশন থাকে। আর টাইপ 3 হচ্ছে আপনার কোনো স্প্লিট নাই, বাট এখানে শুধু ডিপ্রেশন অফ দা আর্টিকুলার সারফেস উইথ ইনটেক্ট কন্ডাইলার রিম, অর্থাৎ এখানে কন্ডাইলার রিমটা দেখেন ভাঙা নেই। টাইপ 4 হচ্ছে আপনার মিডিয়াল কন্ডাইলার ফ্র্যাকচার। তো মিডিয়াল কন্ডাইলে ভাঙা থাকলে এটা টাইপ 4। প্রথম যে তিনটা আমরা বললাম টাইপ 1, 2, 3, এগুলা হচ্ছে অনলি ফর ল্যাটারাল কন্ডাইল। টাইপ 5 এর ক্ষেত্রে এখানে আপনার যদি বোথ কন্ডাইল ফ্র্যাকচার থাকে, এখানে ল্যাটারাল কন্ডাইলও ফ্র্যাকচার আছে, মিডিয়াল কন্ডাইলও ফ্র্যাকচার আছে। টাইপ 6 এর ক্ষেত্রে, যেটা টাইপ 6টা সবচেয়ে খারাপ, হ্যাঁ, এখানে আপনার ফ্র্যাকচারটা হবে টিবিয়াল প্লেটো ফ্র্যাকচার, সাথে হচ্ছে যে আমাদের যে মেটাফাইসিসটা ডায়াফাইসিস থেকে এটা হচ্ছে ডিসোসিয়েশন হবে, মানে মেটাফাইসিস ডায়াফাইসিস আলাদা ফ্রেগমেন্ট থাকবে। তো এটা এরকম কমিউনিটার হইতে পারে, কমিউনিটার ছাড়াও হইতে পারে। এই যে এই ছবিটা দেখেন আপনারা, এখানে দেখেন যে মিডিয়াল কন্ডাইল আমাদের ভালো আছে, কিন্তু দেখেন ল্যাটারাল কন্ডাইল ভাঙা, আবার এদিকে হচ্ছে মেটাফাইসিসটা ডায়াফাইসিস থেকে আলাদা হয়ে গেছে। তো এক্ষেত্রে এটা টাইপ 6। তো কমিউনিটেড হইতে পারে, আবার এরকমও হইতে পারে। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন আমরা বলছিলাম যে হলেন মোর ক্লাসিফিকেশন। তো হলেন মোর আবার দুইটা ক্লাসিফিকেশন দিচ্ছে, একটা হচ্ছে ফ্র্যাকচার ডিসলোকেশনের ক্লাসিফিকেশন, আর আরেকটা দিচ্ছে হচ্ছে যে শুধুমাত্র টিবিয়াল প্লেটু ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। তো আমরা মর্নিং সেশনে এটাই বলি যে ফ্র্যাকচার ডিসলোকেশনের ক্লাসিফিকেশন যেটা, এটাই বলি, স্যাররা এটাই মেনে নেয়। ওটাও আমি আসতেছি পরে। তো ফ্র্যাকচার ডিসলোকেশনের যে ক্লাসিফিকেশনের মধ্যে এখানে আছে 5টা। তো 5টার মধ্যে প্রথমটা যেটা, এটা দেখেন, এটা হচ্ছে টাইপ 1, হলো যে করোনাল প্লেনে স্প্লিট ফ্র্যাকচার যদি থাকে, এটা হচ্ছে টাইপ 1। করোনাল প্লেনে স্প্লিট মানে হফা ফ্র্যাকচারের মতো, এটা করোনাল প্লেনে একটা ফ্র্যাকচার, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 যেটা, এটা হচ্ছে এন্টায়ার কন্ডাইলের ফ্র্যাকচার, যে কোনো একটা কন্ডাইল, এটা হতে পারে মিডিয়াল কন্ডাইল, এটা হতে পারে ল্যাটারাল কন্ডাইল, যে কোনো একটা কন্ডাইল ভাঙা থাকলে এটা হচ্ছে টাইপ 2। টাইপ 3 টা হচ্ছে রিম দাও দাও, এভালশন খাই ফ্র্যাকচার। খাই, খালি খাই আর খাই। কে খাচ্ছেন কি ভাই? টাইপ 4 হচ্ছে রিম কম্প্রেশন ফ্র্যাকচার। আর টাইপ 5 যেটা, এটা হচ্ছে 4 পার্ট ফ্র্যাকচার, যে কোনো 4 পার্ট ফ্র্যাকচার, এটা হলো টাইপ 5। এখন এই হলেন মোড়ের সুবিধাটা কি? হলেন মোড়ের সুবিধা হচ্ছে আমাদের যে সাস্কার ক্লাসিফিকেশনে সবগুলা ফ্র্যাকচার আসলে কভার করে না। এখানে পোস্টিরিয়র কলাম নিয়ে সাস্কার ক্লাসিফিকেশনে কোনো ডেসক্রিপশন দেওয়া নাই, পোস্টিরিয়র কলামের কোনো কথাই উল্লেখ নাই। তো এই হোলেনমোর ক্লাসিফিকেশনে যে 10%
টিবিয়াল প্লেটু ফ্র্যাকচার, যেটা হচ্ছে আমাদের সাস্কার ক্লাসিফিকেশন কভার করে না, এটা আপনার হলেনমোর ক্লাসিফিকেশন দিয়ে এটা কভার করা যায়। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার যে টাইপ 1 যেটা কর্নার প্লেনে স্প্লিট ফ্র্যাকচার, মানে পোস্টেরিয়র কন্ডাইলে পোস্টেরিয়র প্লেটোতে যদি ফ্র্যাকচার থাকে, এটা আপনি হলেনমোর ক্লাসিফিকেশন দিয়ে এটা আপনি ডিসক্রাইব করতে পারবেন। আর সাস্কারের অসুবিধা তো আমি বললাম যে এটা যে আপনি পোস্টেরিয়র কলাম নিয়ে কোনো কথাবার্তা নাই। আর আপনি এক্স রে দেখে ধরেন একটা ক্লাসিফিকেশন ঠিক করলেন, কিন্তু সিটি স্ক্যান করার পরে দেখলেন যে না, এখানে তো আমার পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট আছে। তো সেক্ষেত্রে সাস্কার ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা হচ্ছে দুইটা হচ্ছে সাস্কার ক্লাসিফিকেশনের অসুবিধা। আচ্ছা, ক্লাসিফিকেশন আমাদের গেল। এছাড়া এও ক্লাসিফিকেশন, এও ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা জানেন হ্যাঁ যে কিছু না ফাঁকা। হুম, সরি সরি। কিছু হুম। বললেন? বল আচ্ছা, বল। এওর ক্ষেত্রে তো টিবিয়া হচ্ছে আমাদের 4 আর প্রক্সিমাল ফ্রেগমেন্ট হচ্ছে 1। তারপর আসবে হচ্ছে এবিসি। তো এ তো আমরা জানি এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার, বি হচ্ছে পার্শিয়াল আর্টিকুলার, আর হচ্ছে আপনার সি কমপ্লিট আর্টিকুলার। তো এই এও ক্লাসিফিকেশনের জন্য আপনারা এও অ্যাপটা নামাই, ক্লাসিফিকেশনের আলাদা একটা অ্যাপ আছে, অ্যাপ স্টোরে পাবেন, প্লে স্টোরে পাবেন। ওখানে আবার হচ্ছে সব মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমাদের যে শুভপ্রসাদের যেগুলো আছে বা আমাদের লঙ্কেশের বইগুলোতে যেগুলো আছে ক্লাসিফিকেশন দেখা যায় যে অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, নতুন আপডেটেড হয়েছে। তো অ্যাপের মধ্যে সবগুলো আপডেটেড আপনি পাবেন, মানে জাস্ট বোনসে ক্লিক করলে ওখানে হচ্ছে চলে আসে সবগুলা। আচ্ছা, আরেকটা আমি বলছিলাম যে হলেন মোরের একটা শুধু টিবিয়াল প্লেটু ফ্র্যাকচারের একটা ক্লাসিফিকেশন আছে। তো এটার মধ্যে মিনিমালি ডিসপ্লেস হচ্ছে টাইপ 1, টাইপ 2 হচ্ছে লোকাল কম্প্রেশন, টাইপ 3 স্পিড কম্প্রেশন, টাইপ 4 হচ্ছে টোটাল কন্ডাইল, টাইপ 5 বাই কন্ডাইলার। তো এটা ধরে নাই, এবং আমাকে আমি যতবার প্রেজেন্ট করছি হলেন মোর 2 দিন ধরছে আমি ফ্র্যাকচার ডিসলোকেশনেরটাই বলছি, এটা আমি বলি নাই। তো স্যাররা আমি মেনে নিছে। তো এখন অন্য জায়গায় এটা নিয়ে ঝামেলা করে কিনা আমি জানি না। এটা আমি আগেও পড়ি না, এটা আমি আজকে দেখলাম যে আলাদা একটা ক্লাসিফিকেশন আছে ক্যাম্পবেল শুধু প্লেটুর জন্য। আচ্ছা, তারপরে এখানে শুভপ্রসাদে যে ড্যামেজ কন্ট্রোল ট্রিটমেন্ট কি দিবেন, এটা আপনি ধরেন ইমার্জেন্সিতে একটা পেশেন্ট আসলো টিবিয়াল পেটু ফ্র্যাকচার নিয়ে, তো প্রথমে তো আমরা এটিএলএস গাইডলাইন দিয়ে শুরু করব, আগে পেশেন্ট ম্যানেজ করব, তারপর হচ্ছে ফ্র্যাকচারের ম্যানেজ। তো এখানে যদি আপনি দেখেন যে পেশেন্টের স্যাররা যেটা ধরে ইনিশিয়ালি কি ট্রিটমেন্ট দিবা, তো পেশেন্টের যদি অনেক বেশি সোয়েলিং থাকে বা ওপেন ইনজুরি থাকে, অথবা ধরেন আপনি টাইপ 5 বা 6 একটা ফ্র্যাকচার হইলো, তো এই পেশেন্টের ক্ষেত্রে তো কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করার চান্স খুবই বেশি। তো সেক্ষেত্রে আপনি ড্যামেজ কন্ট্রোল সার্জারি হিসেবে কি করবেন তার? তো প্রথমত পেশেন্টের যদি কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ না করে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা স্পেনিং ফিক্সেটর দিতে পারি। তো স্পেনিং এক্সফিক্স দিয়ে আমরা 30 ডিগ্রি নি ফ্লেকশনে, এটা একটু দেখবেন, 30 ডিগ্রি নি ফ্লেকশনে আমরা দেই। তখন আপনাকে ধরতে পারে যে ড্যামেজ কন্ট্রোল অর্থোপেডিক্স। তো ড্যামেজ কন্ট্রোল অর্থোপেডিক্স এর এই সংজ্ঞাটা এটা সুবীর স্যার ধরে মাঝে মধ্যে, যে এটা লিমিটেড আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন ফর স্টেবিলাইজেশন অফ মাস্কুলোস্কেলেটাল ইনজুরি ইন দ্য আনস্টেবল পলিট্রমা পেশেন্ট। তো এই যে আমরা ড্যামেজ কন্ট্রোল অর্থোপেডিক্স এটা করতেছি, এটা কেন করতেছি? এটা হচ্ছে আমরা যে লিম্বটা সেভ করার জন্য করতেছি। আমরা ডেফিনিটিভ সার্জারিটা ডিলিট করতেছি, জাস্ট আমাদের টার্গেট হচ্ছে লিম্বটা সেভ করা এখানে পেশেন্ট। এখন এই যে এখান থেকে আপনারা অ্যানাটমি অফ দ্য প্রক্সিমাল টিবিয়া পড়বেন, যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে তার অ্যানাটমি পড়তে হয়। তো এর মধ্যে আমাদের যে মিডিয়াল টিবিয়াল প্লেটু আর হচ্ছে লেটারাল টিবিয়াল প্লেটু, এর মধ্যে পার্থক্য ধরবে আপনার যে দুইটা পার্থক্য কি। এর মধ্যে মিডিয়াল প্লেটু যেটা আমাদের মিডিয়াল কন্ডাইলটা, এটা হচ্ছে বড় থাকে, এটা হচ্ছে কনকেভ থাকে, অর্থাৎ এটা গর্ত থাকে। আর লেটারাল প্লেটু যেটা, এটা থাকে হচ্ছে ছোট, এবং এখানে সে থাকবে কনভেক্স। আর লেটারাল এক্সরেতে যদি আপনারা দেখেন, তাহলে মিডিয়াল যে টিবিয়াল প্লেটো আমাদের, এটা থাকবে হচ্ছে নিচে, আর লেটারালটা থাকে একটু উপরে। তো এটা আপনি লেটারাল রেডিওগ্রাফি আপনি দেখে বুঝতে পারবেন যে কোনটা মিডিয়াল কন্ডাইল কোনটা লেটারাল কন্ডাইল। আচ্ছা, তারপরে হচ্ছে টিবিয়াল স্পাইন। টিবিয়াল স্পাইনে তো অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে আমাদের এন্টেরিয়র এসিএল পিসিএল দুইটা, এটা আমরা জানি। তারপর হচ্ছে জার্ডিস টিউবারকল। জার্ডিস টিউবারকলের অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে ইলিওটিবিয়াল ব্যান্ডটা ইনসারশন হয়। নিউরোভাস্কুলার স্ট্রাকচারের মধ্যে সিপিএন এবং হচ্ছে পপলিটিয়াল আর্টারি এগুলো থাকে। তো এর মধ্যে একটা নি ডিসলোকেশনে যদি কোন বলে যে কোন নার্ভ মোস্ট কমনলি ইনজুরি হয়, এক্ষেত্রে সিপিএন মোস্ট কমনলি ইনজুরি হয়, টিবিয়াল নার্ভ অত বেশি হয় না। নার্ভের ক্ষেত্রে বললে এখানে সিপিএন এর কথা বলতে হবে, যে সিপিএনটা মোস্ট কমনলি ইনজুরি হয়। আর মিডিয়াল লেটারাল, মিডিয়াল এবং লেটারাল যে প্লেটুর যে পার্থক্য, এখানে তো আমি অলরেডি বলেই ফেলছি। এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের মিডিয়াল প্লেটুটা এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের লোড বিয়ার করে, এটা মোর দেন 60%। আর লেটারালটা হচ্ছে 40%, লেটারালটা 40%। আচ্ছা, বাট্রেস প্লেট নিয়ে কিছু কথাবার্তা আছে এখানে, যদি সিরিয়ালি দেওয়া নাই দিলে ভালো হতো। তো বাট্রেস প্লেট তো হোল্ড আপ দা বোন না, বাট্রেস মানে হচ্ছে ঠেস দেওয়া। বাট্রেসের
কাজ হচ্ছে ঠেস দিয়ে রাখা। তো আমরা বাট্রেস প্লেট দিয়ে হচ্ছে মিডিয়াল কন্ডাইলে ইউজুয়ালি, ল্যাটারালে দেওয়া যায়, পোস্টেরিয়রে দেওয়া যায়, তবে মিডিয়াল এবং পোস্টেরিয়রে আমরা মেনলি হচ্ছে বাট্রেস প্লেট বা অ্যান্টিগ্লাইড প্লেট দেই। মেকানিজমটা একটু দেখবেন এখান থেকে। স্ক্রু সাইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কমপ্লিকেশনটা একটু দেখবেন যে কমপ্লিকেশন কি কি হতে পারে। এটা এপ্লি থেকে নিছে যে আর্লি কমপ্লিকেশন, একটা কমপ্লিকেশন যদি আপনি বলেন এটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। আর লেটের মধ্যে আছে হচ্ছে আপনার এখানে পেশেন্টের মেল ইউনিয়ন হয়, ঠিক আছে। জয়েন্ট স্টিফনেস বলছে, মেল ইউনিয়নের কথা বলে না, এটা মেল ইউনিয়নের কথা বলতে হবে। মেল ইউনিয়ন হয়, পেশেন্টের ভেরাস ভালগাস ডিফর্মিটি হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হয়। এছাড়া এখানে আর্থ্রোফাইবোসিস বা জয়েন্ট স্টিফনেস হয়। আর্থ্রোফাইবোসিস হয় এবং জয়েন্ট স্টিফনেস হয় এসব ক্ষেত্রে। আর অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে আপনি এখানে আয়াট্রোজেনিক নার্ভ ইনজুরি করতে পারেন, ভাস্কুলার ইনজুরিও করতে পারেন। এখানে যে অ্যাসোসিয়েটেড ইনজুরি, যে একটা আপনার টিবিয়াল প্লেটো ফ্র্যাকচারে কি কি অ্যাসোসিয়েটেড ইনজুরি থাকে, তো এর মধ্যে কোলেটারাল লিগামেন্ট ইনজুরিটা আপনার কেম্বেলে বলছে মোস্ট কমন। কোলেটারাল ইনজুরি মোস্ট কমন। আবার এখানে আহ, শুভ্র সাথে দেওয়া হচ্ছে মেনিসকাস, কার রেফারেন্স আমি বলতে পারতেছি না, তবে মোস্ট কমনলি কোলেটারাল লিগামেন্ট ইনজুরি হয় এখানে। কোলেটারাল লিগামেন্ট কোনটা ইনজুরি হবে, ধরেন আপনার মিডিয়াল কন্ডাইলার ফ্র্যাকচার হলো, মিডিয়াল কন্ডাইল ডিপ্রেশন আছে, তো সেক্ষেত্রে উল্টা দিকের যে কোলেটারাল লিগামেন্ট সেটা ইনজুরি হবে। আবার লেটারাল কন্ডাইল মনে করেন ভাঙা, লেটারাল কন্ডাইলে ডিপ্রেশন আছে, সেক্ষেত্রে এখানে কি ফোর্স কাজ করছে। তো এখানে যদি ভালগাস ফোর্স কাজ করে তাইলে আপনার এখানে মিডিয়াল লিগামেন্ট ইনজুরি হবে, ভেরাস ফোর্স কাজ করলে হচ্ছে উল্টা দিকের লিগামেন্ট কোলেটারাল লিগামেন্ট ইনজুরি হবে। এছাড়া মিনিসকাস ইনজুরি খুবই কমন। আর সাথে হচ্ছে যে বাকি যে লিগামেন্ট গুলো আছে এখানে এসিএল পিসিএল সেগুলোও কমনলি ইনজুরি হয়। আর কম্পার্টমেন্ট সিনড্রোমের কথা তো আপনাকে অবশ্যই বলতে হবে এখানে, যদি বলে যে মেইন কমপ্লিকেশনটা কি, মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন কি, এটা হচ্ছে কম্পার্টমেন্ট। নার্ভ ইনজুরির কথা আমরা এখানে বলছি, তো এখানে আপনার নার্ভ ইনজুরিটাও লিখে নিবেন যে নার্ভ ইনজুরির মধ্যে সিপিএন, নার্ভ ইনজুরির মধ্যে এখানে সিপিএন আর ভাস্কুলার ইনজুরিও হতে পারে। আচ্ছা, আমরা একটা টিবিয়াল প্লেটো ফ্র্যাকচার আসলে আমরা কি কি এক্সরে করি, একটা হচ্ছে আপনার এপি ভিউ তো আমরা করব, আর হচ্ছে এপি ভিউ এর সাথে ল্যাটারাল ভিউ এবং অবলিক ভিউ। তো এপি ভিউ এর ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে এখানে 15 ডিগ্রি কডাল এপি ভিউ বলা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে টিবিয়াল প্ল্যাটো তার ইনক্লাইনেশন, যেটা আপনি যদি এন্টেরিয়র টু পোস্টেরিয়র চিন্তা করেন, সেক্ষেত্রে সে থাকে হচ্ছে এরকম আর কি, একটু উপর থেকে পিছনের দিকে একটু ইনক্লাইন থাকে 15 ডিগ্রি। যদি আপনার প্লেটো হয়, ধরেন এটা এন্টেরিয়র, এটা মনে করেন তার এন্টেরিয়র, তো পিছনের দিকে একটু ইনক্লাইন থাকে, যার কারণে হচ্ছে আমরা 15 ডিগ্রি কডাল এপিভিউ করি। আর কনজারভেটিভ ট্রিটমেন্ট এখন ট্রিটমেন্টে আসেন, কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কখন করি। কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে ইউজুয়ালি যদি ল্যাটারাল কন্ডাইলে আনডিসপ্লেসড ফ্র্যাকচার থাকে, ল্যাটারাল কন্ডাইলে আনডিসপ্লেসড ফ্র্যাকচার থাকলে সেক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্টের স্কোপ আছে। মিডিয়াল কন্ডাইলে ইউজুয়ালি আমরা আনডিসপ্লেসড ফ্র্যাকচার হলেও আমরা সেটা হচ্ছে আমরা অপারেটিভ ট্রিটমেন্ট প্রেফার করি, কারণ মিডিয়াল কন্ডাইলটা হচ্ছে আমাদের লোড বিয়ারিং কন্ডাইল, এবং এখানে যদি আমরা কনজারভেটিভ ট্রাই করি, তো সেক্ষেত্রে পেশেন্টকে আমরা যখন ওয়েট বিয়ারিং দিব তখন হচ্ছে এই মিডিয়াল ফ্র্যাগমেন্ট বা ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটা হচ্ছে তখন আবার কলাপস করতে পারে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে লেটারাল কন্ডাইল আনডিসপ্লেসড ফ্র্যাকচার বা মিনিমালি ডিসপ্লেসড ফ্র্যাকচার থাকলে আমরা কনজারভেটিভ দিতে পারি। আর লেটারাল কন্ডাইলের ক্ষেত্রে যেহেতু ওখানে আমাদের লেটারালি ফিবুলা থাকে, ফিবুলাটা একটা ন্যাচারাল বাট্রেস হিসেবে কাজ করে, যার কারণে ওখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ডিপ্রেশনের চান্স একটু কম থাকে। আচ্ছা, পোস্ট অপারেটিভ কেয়ার এটা হচ্ছে আপনারা এটা ক্যাম্বেলেরই। পোস্ট অপারেটিভ কেয়ারটা আগে অপারেশন করে তারপরে পোস্ট অপারেটিভ কেয়ার করি আমরা। তো সার্জিক্যাল প্রসিডিউর এবং অ্যাপ্রোচের মধ্যে আমি বলছিলাম যে ক্যাম্বেলে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এন্টেরো ল্যাটারাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে পোস্টেরো মিডিয়াল অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচ আমরা ক্যাম্বেল থেকেই দেখতেছি একটু পরে। ইলিজারভটা নিয়ে আজকের ক্লাসে আমি বলতেছি না। আচ্ছা, আপনাকে যখন কম্পার্টমেন্ট সিনড্রোম কথাটা যখন আপনি মুখ দিয়ে বের করবেন তখন আপনাকে কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে ডিটেলস পড়তে হবে। তো কম্পার্টমেন্ট সিনড্রোমে আমি লাস্টে বলতেছি, তার আগে লেগের কম্পার্টমেন্ট গুলা মাসল গুলা আপনাকে ধরবে যে কোন কম্পার্টমেন্টে কোন মাসল থাকে। তো কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের মেইনলি তিনটা: এন্টেরিয়র কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে লেটারাল কম্পার্টমেন্ট, আর হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তো
এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলো হচ্ছে আমাদের যে টিবিয়ালিস এন্টেরিয়র, তারপর হচ্ছে এক্সটেনসর হেলিস লঙ্গাস। আর মাসলের সাথে এখানে তো আমাদের আর্টারি নার্ভ থাকে। তো আমরা যেটা মনে রাখছিলাম যে এঙ্কেলের ওখানে যে আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্টের স্ট্রাকচার গুলা, যে আমার হাঁস একটা নষ্ট ডিম পাড়িয়েছে, তো এটা হচ্ছে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। তো সবার আগে মিডিয়ালি থাকে হচ্ছে টিবিয়ালিস এন্টেরিয়র, তার ল্যাটারালি থাকে হচ্ছে এক্সটেন্সর হেলিস লঙ্গাস হাঁস, তারপর হচ্ছে একটিতে আর্টারি, এন্টেরিয়র টিবিয়াল আর্টারি, তারপর হচ্ছে ডিপিএন, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস এবং পেরোনিয়াস টার্সিয়াস। আর লেটারাল কম্পার্টমেন্টের ক্ষেত্রে আমাদের তো মাসল আমরা জানি পেরোনিয়াস লঙ্গাস এবং ব্রেভিস। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে তো আবার সুপারফিশিয়াল এবং ডিপ দুইটা পার্ট। সুপারফিশিয়ালে থাকে হচ্ছে গ্যাস্ট্রোক্লেমিয়া সোলিয়াস আর হচ্ছে প্লান্টারিস, আর ডিপের মধ্যে পপিটিয়াস থাকে, এফডিএল থাকে, এফএইচএল থাকে এবং টিবিয়ালিস পোস্টেরিয়র থাকে। তো এই মাসল গুলো আপনারা পড়তে হবে এখান থেকে। এখন এই লেগের মেকানিক্যাল এক্সিস অ্যানাটমিক্যাল এক্সিস এটা একটু জানবেন, যে লেগের ক্ষেত্রে মেকানিক্যাল এক্সিস এবং অ্যানাটমিক্যাল এক্সিস দুটোই আমাদের সেম। এটা হচ্ছে আপনার সেন্টার অফ দ্য টিবিয়াল টিউবারসিটি থেকে শুরু করে আমাদের যদি সেকেন্ড মেটারার্সাল বরাবর একটা লাইনটা নিয়ে আমরা, এটা হচ্ছে আমাদের যে লেগের মেকানিক্যাল এবং অ্যানাটমিক্যাল এক্সিস। তো এখানে ইনসিডেন্স দেওয়া আছে সাসকার টাইপ, এর মধ্যে টাইপ থ্রিটা বলছে যে মোস্ট কমন 36%, টাইপ ওয়ান টাইপ টু হচ্ছে মোটামুটি সমান 24 এবং 26%, বাকিগুলা লেস কমন। আচ্ছা, একটা টিবিয়াল প্লেটো ফ্র্যাকচারের পেশেন্ট যদি আসে, সেক্ষেত্রে আপনি অপারেশন করবেন কখন? এটা হচ্ছে ইনিশিয়ালি তো আপনি অপারেশন করতে পারবেন না, কারণ এদেরকে ক্ষেত্রে দেখবেন যে আপনি সোয়েলিং থাকে, তারপরে যে ব্লিস্টার থাকে, অনেকের ক্ষেত্রে হচ্ছে হেমোরেজিক ব্লিস্টার টিস্টার থাকে। তো আপনি অপারেশন করবেন যে সোয়েলিং সাবসাইড করার পরে, এবং এটা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে করতে হবে। বেশি দেরি করলে আবার যেটা সমস্যা, আপনি হচ্ছে ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার যত দেরি করবেন, এই জায়গায় হচ্ছে আপনার রিডাকশন করা এবং হচ্ছে ফাইব্রোসিস হবে, রিডাকশন করাটা ডিফিকাল্ট হবে। বাট এবং খুব আর্লিও আপনি করতে পারবেন না, যেহেতু সোয়েলিং থাকে ওখানে। আপনি যদি সোয়েলিং এর মধ্যে অপারেশন করেন, এখানে ওন ডেসিশনস হবে পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এক্সেপ্টেবল রেঞ্জ অফ অ্যাঙ্গুলেশন এটা আমরা মেইন বই থেকে দেখি, এখানে খুব একটা ভালো দেওয়া নেই। আচ্ছা, এই যে কলাম কনসেপ্ট যেটা হচ্ছে ধরে পরীক্ষায়, এই পরীক্ষায় বলছি আমাদের যে মর্নিং সেশন ধরে কলাম কনসেপ্টটা কি, তিনটা কলাম কনসেপ্ট। আমরা তো পোস্টেরিয়র কলাম বলতেছি, তো তিনটা কলামের মধ্যে এও ক্লাসিফিকেশন, যেটা তিনটা কলাম, তিনটা কলামের মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে আপনি তিনটা পয়েন্ট নিতে হবে যে কলামের জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে সেন্টার অফ দা টিবিয়াল প্লেটু, এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। তারপরে এন্টেরিয়রলি আমরা একটা পয়েন্ট নিব, এটা হচ্ছে আমাদের টিবিয়াল টিউবারোসিটি। তারপর হচ্ছে মিডিয়াল, যেটা এটা হচ্ছে যে পোস্টেরিয়র মিডিয়াল রিজ অফ দা টিবিয়া। আর লেটারালি যেটা, এটা হচ্ছে মোস্ট এন্টেরিয়র পার্ট অফ দা ফিবুলার হেড। তো আপনি তিনটা লাইন টানবেন, লাইন টানার পরে দেখেন যে আপনার তিনটা কম্পার্টমেন্ট হয়ে গেলো। ল্যাটারালি যেটা, এটা হচ্ছে ল্যাটারাল, মিডিয়ালটা হচ্ছে মিডিয়ালি, আর পোস্টেরিয়র দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র কলাম। তো এখন এই যে থ্রি কলাম ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে হচ্ছে জিরো কলাম ফ্র্যাকচার। জিরো কলাম ফ্র্যাকচার কোনটা? জিরো কলাম হচ্ছে আমাদের যে শাসকার টাইপ থ্রি, এটা হচ্ছে শাসকার থ্রি হলো আমাদের জিরো কলাম। তো ওয়ান কলাম কোনটা? ওয়ান কলাম ফ্র্যাকচার হলো আমাদের টাইপ ওয়ান আর টাইপ টু, ঠিক আছে। টু কলাম হচ্ছে আমাদের টাইপ ফোর, আর থ্রি কলাম হচ্ছে টাইপ ফাইভ, আর হচ্ছে 5 and 6, এগুলো হচ্ছে থ্রি কলাম ফ্র্যাকচার। তো এটা এখানে দেওয়া আছে। ফিক্সেশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচটা অ্যাপ্রোচটা আমরা কেম্বেল থেকে দেখি, নিজে দরকার নাই। তো আচ্ছা, এই যে নন অপারেটিভ ইয়েটা একটু দেখেন, ক্রাইটেরিয়াটা এখানে দেখেন যে ক্যাম্বেলে বলছে যে আপনি নন অপারেটিভ ট্রিটমেন্ট কখন করতে পারবেন। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, এর মধ্যে কেউ বলছে যে 2 মিলিমিটারের বেশি হলে অপারেশন করতে হবে, কেউ বলছে 5 মিলিমিটার এবং 5 ডিগ্রি যদি কম হয় তাহলে করতে হবে, কেউ আবার 10 মিলিমিটার। তো আলটিমেটলি আমাদের এখানে যেটা ফলো করা হয় ইয়াং পেশেন্টের ক্ষেত্রে, আমরা হচ্ছে লেস দেন 2, এবং যদি পেশেন্ট মোর দেন 40 হয় তাদের ক্ষেত্রে লেস দেন 5 পর্যন্ত আপনি ট্রাই করতে পারেন। মানে ওভারঅল যদি আপনি মনে রাখেন যে লেস দেন 5 মিলিমিটার হচ্ছে আপনার আর্টিকুলার স্টেপ অফ, এবং হচ্ছে লেস দেন 5 ডিগ্রি অ্যাঙ্গুলেশন, তো এটা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। যদি এটা হচ্ছে আপনার ল্যাটারাল কলামে হয়।
লেটারাল প্লেটুতে হয়। মিডিয়ালে আমরা আনডিসপ্লেসড হইলেও ফেস করি। সুবিচার এটা ধরে সে যে আনডিসপ্লেসড হলে মিডিয়ালে আমরা কনজারভেটিভ দিব কিনা। তার কথা হচ্ছে যে মিডিয়াল কলামে যদি আপনার আনডিসপ্লেসড থাকে তাও আপনি ফিক্স করবেন। আচ্ছা, তো এর মধ্যে তাহলে আমরা আহ, পাইলাম যে যদি 5 ডিগ্রির কম হচ্ছে আমাদের অ্যাঙ্গুলেশন থাকে এবং হচ্ছে 5 মিলিমিটারের কম ডিসপ্লেসমেন্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কনজারভেটিভ ট্রাই করতে পারি। এখন আপনি আসেন যে এখানে রেফট রুট আমরা পরে দেখতেছি। এই যে দুইটা অ্যাপ্রোচ বলছিলাম আমরা, একটা হচ্ছে যে লেটারাল প্লেটু, যেটা লেটারাল প্লেটু যদি আমাদের ফ্র্যাকচার থাকে তাহলে আমরা করি হচ্ছে যেটা, সেটা হচ্ছে এন্টেরোলেটারাল অ্যাপ্রোচ, স্ট্যান্ডার্ড এন্টেরোলেটারাল অ্যাপ্রোচ, এটা মোস্ট কমনলি ইউজ হয়। তো এর ক্ষেত্রে আপনার যে পয়েন্ট গুলো, আপনার ইনসিশন কোথায় দিবেন আপনি, এবং হচ্ছে ডিসেকশন কিভাবে করবেন। তো ছবি আবার হচ্ছে ভালো এওতে, লেখা ভালো হচ্ছে ক্যাম্বেলে। ঝামেলা হয়েছে কোনো বইয়ে কোনোটা একদম কমপ্লিটলি দেওয়া নেই। তো এই এন্টেরোলেটারাল অ্যাপ্রোচের পয়েন্টটা যদি আপনারা দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এন্টেরোলেটারাল এক্সপোজার। এটা হচ্ছে একটা স্ট্রেইট অথবা স্লাইটলি কার্ভিলিনিয়ার ইনসিশন। এটা হচ্ছে আমরা জয়েন্ট লাইনের 3 to 5 সেন্টিমিটার প্রক্সিমালি আমরা এটা শুরু করব। 3 to 5 সেন্টিমিটার প্রক্সিমালি শুরু করব এবং হচ্ছে আমরা নিচের দিকে হচ্ছে আমাদের যে জার্ডিস টিউবারকল এবং হচ্ছে যে ফিবুলা, এই দুটার মাঝামাঝি হচ্ছে এটা আমরা নিচের দিকে এক্সটেন্ড করব। এবং এটা নিচের দিকে এক্সটেন্ড করব হচ্ছে আমাদের যে ফ্র্যাকচার লাইনের উপর ডিপেন্ড করে। আমাদের যদি ফ্র্যাকচার লাইন বেশি নিচে না থাকে, আমাদের তো খুব বেশি নিচে যাওয়ার দরকার নাই, বা আমরা যত প্লেট দিব প্লেটের ডিস্টাল পার্ট পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারি। আবার অনেক ক্ষেত্রে এখন বলে যে আপনার এই নিচের দিকের স্ক্রু গুলা, আপনি প্লেটটা হচ্ছে মিনিমাল ইনভিসিবল মতো ঢুকাবেন, নিচের দিকের স্ক্রু গুলা হচ্ছে পরে ছিদ্র করে জাস্ট স্টেপ করে তারপর হচ্ছে নিচের স্ক্রু গুলা দিতে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেট হতে পারে অথবা স্লাইটলি কার্ভিলিনিয়ার ইনসিশন হতে পারে। এবং এক্ষেত্রে হচ্ছে আপনার উপরের দিকের যে পয়েন্ট, এটা হচ্ছে 3 to 4 সেন্টিমিটার অ্যাবাভ দ্য জয়েন্ট লাইন, আর নিচের দিকে হচ্ছে আপনি হচ্ছে এই যে যা ডিস্ট্রিবিউট করলে ল্যাটারালি থাকবে, এটা আপনি দিলেন স্কিন ইনসিশন। স্কিন ইনসিশন দেওয়ার পরে তো আপনি ফ্ল্যাপ রেজ করবেন। ফ্ল্যাপ ট্যাপ তোলার পরে আপনি এখানে আমাদের এখানে যে এন্টেরো ল্যাটারাল ইনসিশনে এখানে আইলোটিবিয়াল বেন্ডটা দেখেন আছে, যে আইলোটিবিয়াল বেন্ড। তো এই আইলোটিবিয়াল আপনি ধরেন এখানে প্লেট দিবেন, আইলোটিবিয়াল বেন্ডটা আপনাকে এখান থেকে সরাইতে হতে পারে, রিফ্লেক্ট করা লাগতে পারে। তো আপনি যদি দেখেন যে না আপনার ফ্র্যাকচার লাইনে পড়তে বা আপনি আপনার প্লেটের নিচে পড়বে, তাহলে আপনি আইলোটিবিয়াল বেন্ডটা এখানে আপনি হচ্ছে রিফ্লেক্ট করবেন। রিফ্লেক্ট করার পরে হচ্ছে এখানে আপনি দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি এ, যে ফ্র্যাকচার ফ্রেগমেন্ট, এটা হিঞ্জের মতো আপনি ওপেন করতে পারেন। ওপেন করে হচ্ছে আপনি হচ্ছে ফ্র্যাকচারটা হচ্ছে আপনি ভিতর থেকে হচ্ছে ব্রেড করে নিয়ে আসতে পারেন। অথবা এখানে আরেকটা বলছে যেটা আপনি ইন্টারআর্টিকুলার এক্সপোজারটা কিভাবে করবেন, যে এই করোনারি বা ইনফ্রামেনিস্কোটিবিয়াল লিগামেন্ট, এটা আপনি সাব মেনিসকাল আর্থ্রোটমি করবেন। মেনিসকাসটা আপনি এলিভেট করবেন এবং হচ্ছে এই মেনিসকাসটাকে একটা ট্যাগিং সুচার দিয়ে আপনি হচ্ছে উপরের দিকে হচ্ছে এলিভেট করে রাখবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি ডিব্রেড করতে পারেন। তো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ফ্র্যাকচার সাইডটা, আপনি ফ্র্যাকচার ফ্রেগমেন্টটা লিগামেন্ট সহ হচ্ছে ল্যাটারালি নিয়ে আসলেন, একটা হিঞ্জের মতো ওপেন করে, তারপরে হচ্ছে আপনি ডিব্রেড করলেন। অথবা আরেকটা হচ্ছে মিনিসকাসটা আপনি উঠাইলেন, মিনিসকাসটা উঠে সাব মিনিসকাস আর্থ্রোটমি করে আপনি মিনিসকাসটা উঠে জয়েন্ট লাইনটা হচ্ছে আপনি ইন্সপেকশন করলেন। তো তারপরে হচ্ছে মিনিস্কাল টিয়ার টিয়ার যদি থাকে, আপনি সেটা হচ্ছে আপনি মিনিসকাসটা এখানে যদি রিপেয়ার করতে পারেন, অথবা হচ্ছে এই টিয়ারটা হচ্ছে আপনি পার্শিয়াল মিনিসেক্টমি করতে পারেন। এছাড়া এখানে আপনার যদি আর্টিকুলার ডিপ্রেশন থাকে, অর্থাৎ টাইপ 2 বা টাইপ 3 ফ্র্যাকচার যদি থাকে, তো আর্টিকুলার ডিপ্রেশনটা আপনার এখানে হচ্ছে এটা ইলিভেট করতে হবে। তো ইলিভেট করি কিভাবে আমরা, এটা আপনাকে মর্নিং সেশনে ধরে। ইলিভেশন করার জন্য আমাদের প্রথমে আমরা যেটা করি, একটা কর্টিক্যাল উইন্ডো করি আমরা। কর্টিক্যাল উইন্ডোর ছবি আছে এখানে, এই যে কর্টিক্যাল উইন্ডো আমরা ধরুন যে জায়গায় আমাদের ফ্র্যাকচারটা আছে তার নিচে একটা কর্টিক্যাল উইন্ডো আমরা করলাম। এখান থেকে একটা হচ্ছে পেরিওস্টাল ইলিভেটর অথবা একটা কর্টিকটম আমরা ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে হচ্ছে একটা আহ, চাপ দিয়ে হচ্ছে আমরা এই ডিপ্রেস ফ্রেগমেন্টটা উপরে উঠাই দিই। তো উপরে উঠানোর পরে আমাদের রিডাকশন হচ্ছে কিনা এটা আমরা কিভাবে হচ্ছে চেক করি। তো দুই ভাবে করা যায়। আপনি যদি সাবমেনিসকাল আর্থ্রোটমি করেন, এখানে মেনিসকাসটা আপনি উঠান, তো সরাসরি আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন। আবার হচ্ছে আপনি সিআরমে দেখে নিতে পারেন, যে ফ্লুরোস্কোপিক্যালি এটাও আমরা চেক করতে পারি যে আমাদের আর্টিকুলার কনগ্রুয়েন্সিটা ঠিক হয়েছে কিনা। তো আপনি কর্টিক্যাল উইন্ডো করলেন, ইলিভেট করলেন, তো ইলিভেট করার পরে নিচে তো একটা গ্যাপ হইলো, এখানে একটা ভয়েড হইলো। এই ভয়েডটা আমরা ফিল আপ করি হচ্ছে, আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমরা এখানে ক্যান্সেলাস বোন গ্রাফট দিই। আমরা এখানে ক্যান্সেলাস বোন গ্রাফট দিই।
তো এখন আপনি ইলিভেট করলেন, ক্যান্সারাস বোন গ্রাফটও দিলেন। তো এই বোন গ্রাফটকে সাপোর্ট দিবে কে? এই সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে দেই হচ্ছে রেফট স্ক্রু। সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে দিই হচ্ছে রেফট স্ক্রু। এই রেফট মানে হচ্ছে ভেলা। এটা ভেলার উপর এই যে আমাদের বোন গ্রাফটটা এবং হচ্ছে আমাদের যে এলিভেটেড ফ্রেগমেন্টটা, এটা হচ্ছে ভেসে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে রেফট স্ক্রু। রেফট স্ক্রুর ছবিটা ছিল এখানে, এটা দেখাই একটু। এই যে এগুলো হচ্ছে রেফট স্ক্রু, ঠিক আছে, এগুলো হচ্ছে রেফট স্ক্রু দিছে, এগুলো হচ্ছে রেফট স্ক্রু। তো আরো আছে এই যে রেফট স্ক্রু, এগুলো হচ্ছে রেফট স্ক্রু দিছে আপনার। তো রেফট স্ক্রুর ক্ষেত্রে এখানে 3 থেকে 5টা দেওয়া যায়। রেফট স্ক্রু আপনি 3.5 মিলিমিটার দিয়ে দেওয়া যায়, 2.7 দিয়ে দেওয়া যায়। আবার অনেকে হচ্ছে আপনার 6.5 দিয়েও দেয়। তো আপনি দিলেন। তো এটা হচ্ছে ভেলার মতো, এটার কাজ হচ্ছে সাপোর্ট দিয়ে রাখা, আপনার এলিভেটেড ফ্রেগমেন্টটা বোন গ্রাফটাকে সাপোর্ট দিয়ে রাখা। তো এখানে এই কথাগুলোই বলা আছে যে এলিভেট করার কথা, তারপর হচ্ছে পেরিওস্টাল এলিভেটর ঢুকাইলেন, এই কথাগুলো এখানে বলা আছে। এখন স্ট্যান্ডার্ড ল্যাটারাল অ্যাপ্রোচ যেটা আমরা বললাম, যে এন্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচ। তো আহ, আপনার প্লেটো ফ্র্যাকচার তো সব সময় হচ্ছে এন্টেরিয়র ল্যাটারালি হবে এরকম কথা না, পোস্টেরিয়র ল্যাটারালিও হয়। তো পোস্টেরিয়র ল্যাটারালি হইলে এখানে আহ, যেটা বলছে ওরা, ক্যাম্বেলে ওরা বলছে যে ফিবুলার নেক কেটে হচ্ছে আপনি ফিবুলার নেকটা এলিভেট করে আপনি যে পোস্টেরিয়র ল্যাটারাল কর্নার যেটা, সেটা হচ্ছে আপনি এক্সপোজ করতে পারেন। তো এই এক্সপোজ করার কথা বলছি, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা প্র্যাকটিস করা হয় না। আমি একদিন বলছিলাম মর্নিং সেশনে, সুবীর স্যার বলে এটা কই পাইছি। তো এটা ফিবুলার নেক টেক আমি দেখি নাই কাটতে, বা এখানে খুব সম্ভবত প্র্যাকটিসও করা হয় না। তো এটার জন্য আমরা করি যেটা, সেটা হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচ বা ফ্রস অ্যাপ্রোচ আমরা করতে পারি, পোস্টেরিয়র ল্যাটারাল কর্নারের জন্য ফ্রস অ্যাপ্রোচ করতে পারি আমরা। আচ্ছা, ক্রস অ্যাপ্রোচ করা যায় বা ইনভার্টেড অ্যাপ্রোচও করা যায় আমাদের যদি পোস্টেরিয়র, পিওর পোস্টেরিয়র থাকে। তো এখানে যে ইলিভেশনের কথাবার্তা, কর্টিক্যাল উইন্ডো উইন্ডো এগুলো আমরা বলছি। কর্টিক্যাল উইন্ডো উইন্ডো আপনি যেভাবে করবেন এটা দেখে নিবেন এখান থেকে। আর আমাদের যদি ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হয়, তো ল্যাটারাল কন্ডাইলের ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা বাট্রেস প্লেট দিতে পারি, এবং বাট্রেস প্লেট ছাড়াও আমরা হচ্ছে দিতে পারি এখানে যে কমনলি দেওয়া হয়, যেটা আমরা এখন যেটা প্র্যাকটিস করি, এটা হচ্ছে যে প্রক্সিমাল টিবিয়াল মেটাফাইসিয়াল লকিং প্লেট। তো প্রক্সিমাল টিবিয়াল মেটাফাইসিয়াল লকিং প্লেট, এটা হচ্ছে লকিং প্লেট। এটা হচ্ছে লেটারালি দেওয়া হয়। আর মিডিয়ালি আমরা হচ্ছে এত বাল্কি প্লেট দেই না। মিডিয়ালি হচ্ছে আমাদের এখানে সফট টিস্যু কভার কম থাকে, এক্ষেত্রে আমরা এদিকে বাট্রেস প্লেট। আবার আরেক ধরনের প্লেট পাওয়া যায় যে আপনার হচ্ছে রেফট প্লেট। এই রেফট স্ক্রু গুলা আপনি প্লেটের ভিতরের হোল দিয়েও দিতে পারেন রেফট প্লেটে। তো প্রক্সিমাল টিবিয়াল মেটাফাসিয়াল লকিং প্লেট উইথ মানে রেফ ফাংশন, মানে ওখানে রেফ স্ক্রু দেওয়া যায় নতুন যেগুলো, ওগুলোর ভিতর দিয়ে আপনি হচ্ছে উপরের যে হোলগুলো ওগুলো দিয়ে আপনি রেফ স্ক্রু দিতে পারবেন। ঠিক আছে। আর যদি আপনার ধরেন আপনি শুধু বাট্রেস প্লেট দেন, সেক্ষেত্রে হচ্ছে আগে রেফ স্ক্রু দিয়ে নিবেন, রেফ স্ক্রু দিয়ে তারপরে হচ্ছে আপনি নিচে হচ্ছে বাট্রেস প্লেট দিবেন। এটা হচ্ছে কথা। তো মেটাফেশিয়াল লকিং প্লেট নতুনগুলোর ভিতর দিয়ে আপনি রেফ স্ক্রু দিতে পারবেন। আর শুধু বাট্রেস প্লেট দিলে সেক্ষেত্রে আগে রেফ স্ক্রু দিয়ে তারপরে হচ্ছে বাট্রেস প্লেট দিতে হবে। যে ছবিটা ছিল এখানে, এই যে এখানে প্লেটের মধ্যে দিয়েই দিছে আপনার। আর এটা এমনিতে একটা ক্যান্সেলার স্ক্রু দিছে ফিক্স করার জন্য সম্ভবত। আচ্ছা, পোস্ট অপারেটিভ কেয়ার আমি যেটা বলছিলাম, যে অপারেশন পরে তারপরে হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার। তো এখানে দেখেন যে ক্যাম্বেলের সবগুলোর জন্য আলাদা আলাদা করে বলছে যে ল্যাটারাল প্লেটু, মিডিয়াল প্লেটু, তারপর হচ্ছে যদি বাইকন্ডাইলার ফ্র্যাকচার, সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন, যে এটা আমরা 10 থেকে 12 সপ্তাহ আমরা ওয়েট বিয়ারিং দিব না। একটা টিবিয়াল প্লেটু ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত আমরা আমরা কোনো ওয়েট বিয়ারিং দিই না। তো ওয়েট বেয়ারিং না দিলেও এর আগে আমরা হচ্ছে ধরুন পেশেন্টের আপনি অপারেশন করলেন, অপারেশন করার পরে আমরা যেটা দিই, আমরা কি প্র্যাকটিস করি, আমরা পেশেন্টকে যে একটা ব্যাক স্ল্যাব দিয়ে দিই, ব্যাক স্ল্যাব দিয়ে দিই, তারপর হচ্ছে পেশেন্টকে হচ্ছে 14 দিন করে সেলাই কাটতে বলি। তো আমরা ইউজুয়ালি রম ব্রেস দেই না। তো এখানে বলছে যে আপনি একটা নি মোবিলাইজার দিতে পারেন, রিমুভেবল। আবার এওতে বলা আছে যে আপনি প্লাস্টারও দিতে পারেন, কিন্তু প্লাস্টার দিলেও সেক্ষেত্রে যে অনেকে প্রেফার করে যে আমরা 2 সপ্তাহ যে স্কিনটা সফট টিস্যুটা হিল হওয়া পর্যন্ত আমরা মুভমেন্ট দেওয়ার আগে ওয়েট করি। তো আপনি মুভমেন্ট দেন আর না দেন, আপনাকে হচ্ছে কোয়াড্রিসেপস এক্সারসাইজটা দিতে হবে। আর যদি আপনি রম ব্রেস দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 2 দিন পরেই হচ্ছে যে অ্যাসিস্টেড এক্সারসাইজটা বিগিন করতে পারেন, অর্থাৎ নিটা ফ্লেক্স করলো। তবে 2 সপ্তাহ পরে স্টিচ অফ করার পরে আপনাকে নি মুভমেন্ট দিতে হবে পেশেন্টের। নি হচ্ছে আপনি প্যাসিভ একটি মুভমেন্ট আপনি দিবেন, সেক্ষেত্রে আপনি সেটা রম ব্রেস দিতে পারেন। এবং পেশেন্টকে
এওতে বলছে যে টো টাচ ওয়েট বেয়ারিং। তো টো টাচ ওয়েট বেয়ারিং এটা নিয়ে তো আমাদের তারেক ভাই বলছিল যে এওতে আছে, তো সুবীর স্যার এটা মানবে না, সে যে না টো টাচ আমরা ওয়েট বেয়ারিং দিব না, টেম্পারেচারের ক্ষেত্রে আমরা টো টাচ ওয়েট বেয়ারিং দিব না 2 সপ্তাহ পরে। আমরা 10 থেকে 12 সপ্তাহ ওয়েট করবো। তো এখানে টো টাচ ওয়েট বেয়ারিং না বলা ভালো, যে নন ওয়েট বেয়ারিং আপনি ক্রাচ ওয়াকিং দিতে পারেন। নন ওয়েট বেয়ারিং ক্রাচ ওয়াকিং দিতে পারেন যে আফটার 2 উইকস, কিন্তু পেশেন্টের হচ্ছে নি বেন্ড করতে দিতে হবে আপনাকে অবশ্যই। পেশেন্টের নি বেন্ড করবে, আদারওয়াইজ হচ্ছে নি স্টিফনেস এখানে পেশেন্টের ডেভেলপ করবে। তো এখানে পোস্ট অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে মেইন জিনিস তো সবার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বলে দিই যে টেস্ট ফিজিওথেরাপি, সেকেন্ড পিরিয়ডে আমরা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডে আমরা হচ্ছে ব্রেন টিউব অফ করবো, তারপরে হচ্ছে পেশেন্টের কোয়াড্রিসেপস, তো এগুলো কমন কথা। তো মেইন জিনিস যেটা এখান থেকে সেটা হচ্ছে যে আপনি 10 থেকে 12 সপ্তাহ পেশেন্টকে ওয়েট বেয়ারিং দিবেন না। আচ্ছা, তো লিগামেন্ট ইনজুরি উইথ কন্ডাইলার ফ্র্যাকচার এটা পরে আসতেছি, আমরা অ্যাপ্রোচ গুলো শেষ করি আগে। তারপরে আসেন যে আমাদের মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার। তো মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাদের যে প্রেফার্ড অ্যাপ্রোচ কমন যেটা, যেটা হচ্ছে যে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ। তো এই পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচটা, এটা এই লোকেশনটা কোথায়, মানে ইনসিশনটা কোথায়? এর ইনসিশনটা হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র মিডিয়াল বর্ডার অফ দা টিপিয়া, তার প্যারালাল প্যারালাল এবং জাস্ট পোস্টেরিয়র। এবং এটা হচ্ছে আপনি জয়েন্ট লাইন থেকে শুরু করে নিচের দিকে আপনার ফ্র্যাকচার যতটুকু আছে আপনি সেই অনুযায়ী হচ্ছে লেন্থটা আপনি ইচ্ছে ঠিক করবেন। এখন এটা যে জাস্ট পোস্টেরিয়র এবং প্যারালাল টু দা পোস্টেরিয়র মিডিয়াল টিবিয়াল বর্ডার। তো আমরা এন্টেরোলেটারাল ইনসিশনে বলছিলাম যে আমাদের ওখানে পেসেন্সিরিনাসটা হচ্ছে ইলিভেট করতে হয়। তো এক্ষেত্রে যেটা পাই আমরা স্ট্রাকচারটা, এটা হচ্ছে যে আমাদের, সরি, এখানে পাই হচ্ছে আমরা পেসেন্সিরিনাস, আর হচ্ছে এন্টেরোলেটারালে পাই হলো আমরা ইলিওটিবিয়াল ব্যান্ড। তো এই পেসেন্সিরিনাসটা এখানে হচ্ছে আমাদের পেটের জন্য, এটাকে আপনি ইনসাইজ করা লাগতে পারে, এটাকে হচ্ছে এন্টেরিয়রলি রিট্রাক্ট করা লাগতে পারে, বা তারপরেও যদি আপনার ধরেন না হয়, জায়গা হচ্ছে না, আপনার আরো এক্সপোজ করতে হবে, সেক্ষেত্রে আপনি এটা পেসেন্সিরিনাসটাকে তার ইনসারশন থেকে হচ্ছে আপনি রিমুভ করে পরে আবার হচ্ছে সেটা রিপেয়ার করে দিতে পারেন। এখন এই যে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ, পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে এখানে আপনার আহ, যে ইন্টারভালটা ইউজ করি এটা হচ্ছে আমরা পেসেন্সিরিনাস এবং হচ্ছে গেস্ট্রোক্টোমিয়াসের মাঝখানে। ছবিটা যদি আপনারা দেখেন, আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের এন্টেরোলেটারাল। এওতে এওতে ছবিগুলা দেখেন, এওতে ছবিগুলা সুন্দর আছে এখানে দেওয়া। এই যে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ, যদিও এখানে হচ্ছে আপনার ছবিটা একটু দিচ্ছে যে ওদের ইনসিশনটা একটু এন্টেরিয়রলি, যেহেতু আমাদের এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ, তো পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচটা ইনসিশনটা আরেকটু পোস্টেরিয়রলি হবে আর কি, পোস্টেরিয়র মিডিয়াল এই বরাবর হবে। তো এক্ষেত্রে যে পেসেন্সিরিনাস আপনি টেন্ডন গুলা পাইলেন, এই টেন্ডন গুলা হচ্ছে আপনাকে এখান থেকে রিফ্লেক্ট করা লাগতে পারে আপনার বসানোর জন্য, প্লেট বসানোর জন্য। এটা হচ্ছে আপনার পেসেন্সিরিনাস, ধরেন আপনি এখানে প্লেট দিবেন, তো পেসেন্সিরিনাসটা আপনি অ্যান্টেরিয়রলি রিফ্লেক্ট করলেন। তো এখানে আমাদের যে মাসল ইনজেক্ট করতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াসটাকে আপনি সরাবেন পিছনের দিকে, আর পেসেন্সিরিনাসটা সামনের দিকে, দুই জায়গায় আপনি প্লেট দিতে পারেন। এখন আপনার মিডিয়াল কন্ডাইলের ক্ষেত্রে আমরা যেটা দিই, আমরা বললাম এটা দিই হচ্ছে আমরা অ্যান্টিগ্লাইড প্লেট, অথবা অথবা দিই হচ্ছে আমরা বাট্রেস প্লেট, অ্যান্টিগ্লাইড প্লেট অথবা বাট্রেস প্লেট। এখন আসেন যদি বাইকন্ডাইলার ইনজুরি হয়, অর্থাৎ টাইপ 5 অথবা টাইপ 6 ইনজুরি হয়, এক্ষেত্রে তো আপনাকে একটা প্লেট দিয়ে হবে না। আপনাকে তো তখন যদি আপনি প্লেট দেন তাহলে তো ডুয়াল প্লেটিং করতে হয়, অথবা যদি দেখা যায় যে পোস্টেরিয়র কন্ডাইল ইনভলভমেন্ট আছে সেক্ষেত্রে আপনাকে পোস্টেরিয়র একটা বাট্রেস প্লেটও দেওয়া লাগতে পারে। তো এক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ কি হবে? যদিও এখানে ক্যাম্বেলে বলছে যে নামটা ভুলে গেলাম, যে সিঙ্গেল অ্যাপ্রোচ দিয়ে করা যায়, সিঙ্গেল অ্যাপ্রোচ দিয়ে আপনার 2টা কলাম করা যায়, বাট ওটা হচ্ছে ডিসেকশন ডিফিকাল্ট এবং হচ্ছে স্কিন নেক্রোসিস হওয়ার চান্স থাকে, যেহেতু আপনি দুই দিকে হচ্ছে এক্সপোজ করবেন। তো ইউজুয়ালি হচ্ছে আমরা ডুয়াল অ্যাপ্রোচে করি, যে এন্টেরোলেটারাল এবং পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচে করি আমরা। তো এক্ষেত্রে এন্টেরোলেটারাল পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ সবই সেম, কোনো ইয়ে না। তো এখানে মেইনলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আপনার 2টা অ্যাপ্রোচে করেন, আপনার মিডিয়াল কলাম অর্থাৎ এন্টেরিয়র কলাম এবং এন্টেরোমিডিয়াল প্লেটু, এবং যদি আপনার ল্যাটারাল প্লেটু দুইটাই দুই দিকে ফ্র্যাকচার থাকে, সেক্ষেত্রে আপনার মিডিয়াল প্লেটুটা আগে ফিক্স করতে হবে। মিডিয়াল প্লেটুটা আপনি আগে বাট্রেস প্লেট দিবেন, বাট্রেস প্লেট দিয়ে তারপরে হচ্ছে আপনার লেটারাল প্লেটু যেটা আমাদের, এই লেটারাল কলামটা আপনি তারপরে ফিক্স করবেন, যে প্রক্সিমাল টিবিয়াল মেটাফেসিয়াল লকিং প্লেট আপনি তারপরে দিবেন। তো মিডিয়াল কোনটা যদি আপনি আগে রিডাকশন এবং ফিক্স না করেন, আপনি পোস্টেরিয়রটা আগে করে ফেললেন, বা আপনি হচ্ছে
লেটারালটা আগে করে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে মিডিয়ালটা হচ্ছে রিডাকশন করা যায় না। তো আগে মিডিয়ালটা করতে হবে, তারপরে হচ্ছে আপনি ল্যাটারালটা করবেন। তো এই কথাগুলো এখানে আছে। আর পোস্ট অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে ওই একই কথা ঘুরে ফিরে, যে আপনার 10 থেকে 12 সপ্তাহ আপনি হচ্ছে পেশেন্টকে এখানে ওয়েট পেয়ারিং দিতে পারবেন না, ওয়েট পেয়ারিং এখানে দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, ইলিজারাবে আমি যাচ্ছি না। আচ্ছা, আমি বলছিলাম যে আরো দুইটা অ্যাপ্রোচ আছে। এই দুইটা অ্যাপ্রোচ আপনি পাবেন যে এখানে আমাদের এওতে এওতে যে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচ বা পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচের এক নাম হচ্ছে ফ্রস অ্যাপ্রোচ। পোস্টেরিয়র মিডিয়াল তো আমরা অলরেডি বলেই ফেলছি। আর পেশেন্ট পজিশন গুলো একটু দেখে যাবেন যে কোনটায় কি পেশেন্ট পজিশন। এর মধ্যে আমাদের যে এন্টেরো ল্যাটারাল যে অ্যাপ্রোচ, এন্টেরো ল্যাটারাল অ্যাপ্রোচে পেশেন্ট সুপাইন থাকবে। সুপাইন থাকবে। আমাদের যে নিয়ের নিচে একটা বোলস্টার থাকবে। তারপর হচ্ছে আপনার পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে এক্ষেত্রেও পেশেন্ট সুপাইন থাকে। সুপাইনই থাকে, কিন্তু সুহাস স্যার শুনতে চায় যে পাটা হচ্ছে ফিগার অফ 4 পজিশন থাকবে, সুপাইন থাকবে কিন্তু পাটা ফিগার অফ 4 করে আপনার হচ্ছে অন্য পায়ের আপনি উপরে উঠাই দিবেন, তো সেক্ষেত্রে হচ্ছে এক্সপোজারটা আপনি ভালো পাবেন। পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচ, যেটা পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে পেশেন্ট থাকবে হচ্ছে ল্যাটারাল পজিশন। পেশেন্ট থাকবে হচ্ছে ল্যাটারাল পজিশনে। বিনয় কুমারের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে এই পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচের জন্য। তো এখানে আপনার এই যে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচের ছবিটা, পোস্টেরিয়র মিডিয়াল, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচ। তো পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচটা, এটা যদিও এখানে বলা আছে যে আপনি ফিবুলার হেড বরাবর লঙ্গিটিউডিনালি এক্সটেন্ড করবেন, ফিবুলার হেড বরাবর লঙ্গিটিউডিনালি আপনি হচ্ছে স্কিনটা ইনসিশন করবেন। তো এটা সুবিধা হচ্ছে আপনি এটার যে স্কিন ইনসিশন, স্কিন ইনসিশন দিয়ে আপনি হচ্ছে এন্টেরিয়রলি একটা উইন্ডো করতে পারতেছেন, পোস্টেরিয়রলি আরেকটা উইন্ডো করতে পারতেছেন। এবং আপনার যদি পোস্টেরো মিডিয়াল, পোস্টেরিয়র ল্যাটারাল প্লেটে ফ্র্যাকচার থাকে, পোস্টেরিয়র ল্যাটারাল কর্নার যদি আপনার এখানে ফ্র্যাকচার থাকে, যেখানে আপনার হচ্ছে ফিক্স করতে হবে, তো এটা আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে তার সুবিধা। এটা দুইটা সেপারেট উইন্ডো করা যায় একই ইনসিশনে। কিন্তু এখানে ঝামেলা যেটা, এটা সেটা হলো যে পোস্টেরিয়র ল্যাটারাল এক্সপোজারটা খুব বেশি হয় না, এবং এখানে যে আপনার সিপিএনটা ইনজুরি হওয়ার রিস্ক থাকে, সিপিএন ইনজুরি রিস্ক আছে এই পোস্টেরো ল্যাটারাল উইন্ডোতে। এবং এখানে এক্সপোজারটা কম হয়, আপনি 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত টিবিয়াল প্লেটও আপনি এক্সপোজ করতে পারবেন। এর নিচে গেলে হচ্ছে আপনার এখানে যে আমাদের এন্টেরিওটিবিয়াল আর্টারি থাকে, এন্টেরিওটিবিয়াল আর্টারিটা পপ্লিটিয়াল আর্টারি থেকে আসে, তো আপনি আর্টারি নার্ভ দুইটাই ড্যামেজ করার রিস্ক থাকে। তো এক্ষেত্রে যদি আপনি প্লেট দেন তাহলে ছোট প্লেট দিতে হবে, একদম ছোট প্লেট, ছোট বাট্রেস প্লেট, অথবা হচ্ছে আপনি লেগ স্ক্রু দিতে পারবেন। বড় প্লেট দেওয়া এই ইনসিশনের ক্ষেত্রে এটা হচ্ছে ঝামেলা, এই ইনসিশনের ক্ষেত্রে বড় প্লেট দেওয়া ঝামেলা। তো পোস্টেরিয়র জন্য আমাদের একটা ভালো অ্যাপ্রোচ আছে, এটা হচ্ছে লোবেনহফার অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আপনার ইনভার্টেড এল অ্যাপ্রোচ। এই লোবেনহফার অ্যাপ্রোচটা হচ্ছে একটা ইনভার্টেড এল, দেখেন যে এল এর যে ট্রান্সভার্স লিম্ব যেটা, হরাইজন্টাল লিম্ব যেটা, এটা হচ্ছে আমাদের যে নি ফ্লেকশন ক্রিজে থাকবে। এবং তার যে নিচের দিকের যে লিম্বটা, এই ভার্টিক্যাল লিম্বটা থাকবে হচ্ছে আপনার অ্যালং দা পোস্টেরিয়র মিডিয়াল রিজ অফ দা টিবিয়া, পোস্টেরিয়র মিডিয়াল রিজ অফ দা টিবিয়া। তো এটা দিয়ে আপনি পুরো পোস্টেরিয়র প্লেটও আপনি এক্সপোজ করতে পারবেন। লেটারাল সাইডেও আপনি করতে পারবেন, পোস্টেরিয়র ল্যাটারাল কর্নার পর্যন্ত যাওয়া রিস্কি, বাট হচ্ছে আপনি পোস্টেরিয়র এবং পোস্টেরিয়র মিডিয়াল এক্সপোজারের জন্য এটা সবচেয়ে ভালো অ্যাপ্রোচ, এই লোবেনহফার অ্যাপ্রোচ। এবং এটা করতে হবে প্রোন পজিশনে, যেহেতু আপনি পিছনের দিকে করতেছেন, এটা হচ্ছে করবেন আপনি প্রোন পজিশন। প্রোন পজিশনে করা যায় অথবা ফ্লোটিং পজিশনেও করা যায়। এখন এক্ষেত্রে যেহেতু আপনার পোস্টেরিয়রলি আপনি যাচ্ছেন, পোস্টেরিয়রলি এখানে দেখেন যে আমাদের যে পপ্লিটিয়াল আর্টারি, তারপর হচ্ছে সিপিএন, এগুলাকে আপনার প্রোটেক্ট করতে হবে। তো এখানে আপনার কাজ হচ্ছে আমাদের যে উইন্ডোটা, এই উইন্ডোটা দেখেন যে এখানে আমাদের যে পেসেন্স এরিনাস এবং হচ্ছে মিডিয়াল হেড অফ দা গ্যাস্ট্রোকনেমিয়াস, এই দুইটার মাঝখান দিয়ে হচ্ছে আমরা মেনলি হচ্ছে উইন্ডোটা করি। ঠিক আছে, উইন্ডোটা করি। এখন এই আরেকটা মাসল এখানে রিট্রাক্ট করতে হয়, সেটা হচ্ছে পপ্লিটিয়াস মাসল। পপ্লিটিয়াস মাসল পিছনের দিকে থাকে, এটা আপনি হচ্ছে ল্যাটারালি রিট্রাক্ট করবেন। পপ্লিটিয়াস মাসলটা রিট্রাক্ট করবেন হচ্ছে ল্যাটারালি। এবং পপ্লিটিয়াস যদি আপনি ঠিক মতো ল্যাটারালি রিট্রাক্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে পপ্লিটিয়াল আর্টারিটাও আপনি হচ্ছে গিয়ে এখানে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, তো এইগুলো আমাদের অ্যাপ্রোচ মোটামুটি। তো মোটামুটি 4টা অ্যাপ্রোচ, একটা হচ্ছে আমাদের যে কমন অ্যাপ্রোচ এন্টেরোল্যাটারাল অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ, এর বাইরে হচ্ছে আমাদের পোস্টেরিয়র যে ইনভার্টেরিয়াল বা লোবেনহফার অ্যাপ্রোচ, এবং হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল বা ক্রস অ্যাপ্রোচ। এই 4টা অ্যাপ্রোচের নাম আপনি জেনে রাখেন।
খুব ডিটেলস হয়তো ধরে না, কোন অ্যাপ্রোচে কি অসুবিধা, সুবিধা অসুবিধা এসব ধরে। আর হচ্ছে স্যাররা জানতে চায় যে এন্টারোলেটারাল অ্যাপ্রোচে আপনি হচ্ছে যা টিউবারকল থেকে আইলোটিকাল ব্যান্ড সরানোর কথা বললেন কিনা। তারপরে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে আপনি এখানে পেশেন্স এর কথা বললেন কিনা, এটা শুনতে চায়। তো এক্ষেত্রে রিডাকশন আপনি কেমনে করবেন? রিডাকশন আমরা অলরেডি বলে ফেলছি, দুই ভাবে করা যায়। এই যে ছবি যেটা আমাদের যে কর্টিক্যাল উইন্ডো করে আপনি চাপ দিয়ে উঠাইলেন, চাপ দিয়ে উঠাইলেন। আচ্ছা, এই যে কথা বলতেছিলাম যে ল্যাটারাল কন্ডাইলে যদি আপনার সিম্পল স্প্লিট আর্টিকুলার ফ্র্যাকচার থাকে, এটা আপনি হচ্ছে এই রেপ স্ক্রু দিতে পারেন। 2.7 দিয়ে দেওয়া যায়, 3.5 কর্টেক্স স্ক্রু দিয়ে ওটা দেওয়া যায়। আচ্ছা, ফ্রোস অ্যাপ্রোচের কথা আমি অলরেডি বলছি, একই কথাবার্তা এগুলা। ফিক্সেশন দরকার নেই। আচ্ছা, আমরা কি কিছু কোশ্চেন অ্যান্সার সেশনে যাব দাঁড়ান আর নাকি একটু আর কিছু শেষ আছে? করে নেই, শেষ করে নেই একবারে, আর তো বেশি নাই। ঠিক যে কমপ্লিকেশন ফ্র্যাকচারিতে ডিসপ্লেসমেন্ট কলাম এগুলা, মানে ঝামেলা হচ্ছে কি যে কোনো বইতেই হচ্ছে কমপ্লিট দেওয়া নাই আর কি সব। এটাই হচ্ছে মেইন সমস্যা, আর কিছু না। আমার এখানে নীলকালি চলে আসলো কেন? নীলকালি মাসুম, তুমি বিভিন্ন বই থেকে গুছায় আমাদের হ্যাঁ, আমি একটু আমি নোট আমি করে দিয়েছো। পেজগুলো আমি একটা পিডিএফ এ দিয়ে দিব যেগুলো লাগবে। সব লাগবে না তো, এটাই সমস্যা। এই যে ছবিগুলা সহ, স্পেশালি যে ছবিগুলা হুম হুম। এই সেশনে এগুলা। আচ্ছা, আমার এখানে দিয়ে থেকে আপনাদের ওখানে কি যে নীলকালি দেখাচ্ছে নাকি? ডিসপ্লে থেকে নীলকালি দেখা যায়? তার তো হ্যাঁ, দেখতে পাচ্ছি। না না, এই জায়গায় যে নীলকালি এই দেখা যায়। approach টা যে দেখাচ্ছে এটাই কি লবেনহফার অ্যাপ্রোচ, যেটা কোনটা? এই যে উল্টা হয়ে শুয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই লবেন হপার। পোস্টের ল্যাটারালি পোস্টের মিডিয়ালি বাট্রেসিং করা হয়েছে হ্যাঁ হ্যাঁ, পপলিটিয়াস নিচে। এটাই লবেন হপার। আচ্ছা। ডিপ্রেশন কারেকশন। আচ্ছা, আফটার কেয়ার, এই যে যেটা নিয়ে ওই যে তারেক ভাইকে গিয়ে ছাড়ছিল, মানে তারেক ভাই তো ছাড়বে না, উনি বলতে না আমি পড়ছি বইয়ে, বসে দেখাইতে পারবো, ভাই বসে দেখাইতে পারবো। স্যার বসে দেখাও তো, ভাই তো আগে থেকে আগুন সে পড়ে গেছে। তো এখানে বলছে দেখেন যে টোটাল ওয়েট বেয়ারিং এর কথা বলছে। আইসোমেট্রিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ এগুলো তো কমন, 2 সপ্তাহ হচ্ছে আপনি নি এক্সটেনশনে রাখবেন ইমোবিলাইজারে, এটাও ঠিক আছে, এটা আমাদের সাথে মিলে। এখানে বলছে যে আপনার টোটাল ওয়েট বেয়ারিং করবে হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ, আর 10 থেকে 12 সপ্তাহ পরে ফুল। তো স্যাররা মানে ওয়েট বেয়ারিং এর কথা মানতেই চায়। তাদের কথা হচ্ছে পেশেন্টের আপনি হচ্ছে মিনিমাম 8 সপ্তাহ নন ওয়েট বেয়ারিং। ঠিক আছে, তো আপনি 10 থেকে 12 সপ্তাহ আপনি বলবেন যে যেহেতু আছে ক্যাম্বেলে, বলে দিলেই হবে যে 10 থেকে 12 সপ্তাহ আমরা পেশেন্টকে ওই পায়ে নন ওয়েট বেয়ারিং রাখবো। বাট পেশেন্টের নি মুভমেন্ট দিতে হবে, 2 সপ্তাহ পরে পেশেন্টের নি মুভমেন্ট দিবেন, এটা হচ্ছে মেইন কথা আর কি। আর কমপ্লিকেশন তো বলছিলামই আগে যে ফ্র্যাকচারের কমপ্লিকেশন, এখানে অপারেশনের কিছু কমপ্লিকেশন আছে। ওন কমপ্লিকেশন হতে পারে, অপারেশনের পরে ওন ইনফেকশন হয়, ওন ডেহিশনস হয় মেনলি। এখানে মেল ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন হয় না। নন ইউনিয়ন খুব আনকমন, কারণ এটা হচ্ছে মেটাফাইসিয়াল এরিয়া, অনেক বেশি ব্লাড সাপ্লাই, এখানে নন ইউনিয়ন হয় না। আর্থ্রোফাইব্রোসিস, এই কথাটা ওয়াকিল স্যার শুনতে চাই। আর্থ্রোফাইব্রোসিস, আর্থ্রোফাইব্রোসিস হয় এখানে, এবং হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে এখানে এফএফডি হইতে পারে যদি আপনি ঠিক মতো মুভমেন্ট না দেন। আর এখানে আপনি অপারেশন করার গোল হচ্ছে মেইনলি হচ্ছে আপনার স্টেবিলিটি দেওয়া, নি স্টেবিলিটি, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর লং টার্ম পেশেন্ট আউটকাম। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেন করতে পারেন। কম্পার্টমেন্ট সিন্ড্রোম নিয়ে কি এখন বলবো? আচ্ছা, কোশ্চেন করেন, পরে বলতেছি, আচ্ছা, বলতেছি। আমার প্রথম প্রশ্ন, আমি কিছুক্ষণ ছিলাম না ক্লাসে। তো হ্যাঁ ডিফারেন্স বিটুইন মিডিয়ান এন্ড ল্যাটারাল টিবিয়াল প্ল্যাটু, প্লেটু। এটা কি আচ্ছা, পড়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ বলছি। তো মিডিয়াল আচ্ছা প্লেটু, আচ্ছা। যেটা মিডিয়াল প্লেটুটা হচ্ছে হয়তো আমাদের মেইনলি লোড বেয়ারিং পার্ট অফ দা টিবিয়া। আমাদের যে ফিমারের লোডটা 60% ট্রান্সমিট হয় হচ্ছে মিডিয়াল প্লেটু দিয়ে, আর 40% হচ্ছে ল্যাটারাল প্লেটু দিয়ে। আর আপনি যদি এক্সিয়াল ভিউতে দেখেন, আচ্ছা সিটি স্ক্যান নিয়ে কিছু কথা বলতেছি, আসতেছি। তো আপনি যদি এক্সিয়াল ভিউ দেখেন বা উপর থেকে দেখেন, তাহলে হচ্ছে মিডিয়াল প্লেটুটা হচ্ছে আমাদের লার্জার, এটা হচ্ছে কনকেভ, আর এটা একটু নিচে থাকে ল্যাটারাল প্লেটু থেকে। আর ল্যাটারাল প্লেটুটা হচ্ছে কনভেক্স এবং একটা স্লাইডলি উপরে থাকে, এটা ল্যাটারাল ভিউতে বোঝা যাবে যে ল্যাটারাল প্লেটুটা আপনি যদি নীল ল্যাটারাল এক্সরে করেন তাহলে উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাটারাল প্লেট। আর সিটি স্ক্যানের ক্ষেত্রে তার যেটা মানে বলতেছিলাম। যদি আমি এটা একটু হ্যাঁ গুছায় বলি, তাহলে কি ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে মিডিয়াল টিবিয়াল প্ল্যাটু হচ্ছে আমাদের লার্জার, মোর রোবাস্ট, তারপরে হচ্ছে হুম, আমাদের এটা গর্ত, মানে মোর কনকেভ হ্যাঁ আর নিচের দিকে। নিচের দিকে থাকে, আর ল্যাটারাল প্ল্যাটু হচ্ছে একটু হাই একটু আপ থাকবে, উপরের দিকে, এটা এটা স্মলার একটু থাকবে ছোট, এবং আর হচ্ছে কনভেক্স থাকবে। কনভেক্স। কনভেক্স, হ্যাঁ।
আচ্ছা, আর সিটি ঠিক স্ক্যানের আছে। ক্ষেত্রে যেটা, আচ্ছা, সিটি স্ক্যানের ক্ষেত্রে হচ্ছে আমরা আহ, আপনার যদি কলাম দেখতে বলে যে আপনার কোন কলাম, কয়টা কলাম ইনভলভমেন্ট, এটার জন্য মেইনলি আমাদের যে লাগে সেটা হচ্ছে এক্সিয়াল সিটি। হ্যাঁ, এক্সিয়াল সিটি লাগবে আমাদের কলাম ইনভলভমেন্টের জন্য। ছবিটা, আচ্ছা এই যে এটা না, এই যে এই ভিউটা লাগবে আপনার কলাম ইনভলভমেন্ট বোঝার জন্য। যে এখানে আপনার দেখেন যে ফিগুলা আছে এদিকে পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট, আপনার দেখেন এক্স রে তে দেখে বোঝা যাচ্ছে না এখানে যে পোস্টেরিয়র কলাম আছে, কিন্তু এটা দেখেন যে এখানে পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট আছে। তো আপনার এই এক্সিয়াল ভিউটা লাগবে কোন কলাম কয়টা কলাম ইনভলভমেন্টটা দেখার জন্য। আপনারা যেটা প্রেজেন্ট করার সময় এই কলাম দেখানোর জন্য এক্সেল ভিউতে যেটা ভালো বোঝা যায় এক্সেল ভিউটা বড় করে দিবেন, তাইলে হচ্ছে এখানে কলামটা বোঝা যাবে। আর ভাই কোনো কোশ্চেন? আচ্ছা, আমাদের হচ্ছে একটা টার্ম আসে যে বাম্পার ফ্র্যাকচার। টিবিয়াল প্লেটো ফ্র্যাকচারের আরেক নাম হচ্ছে বাম্পার ফ্র্যাকচার। আচ্ছা, টিবিয়াল প্ল্যাটু যখন আমাদের হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে আমাদের একটা গাড়ি এসে আমাদের ল্যাটারালি আমাদের হুম হুম হাঁটুর বাইরের দিকে তো আমাদের মেরে দেয়। এই হুম হুম। কারণে আমাদের যেহেতু সবচেয়ে বেশি বাইরের দিকে হচ্ছে বাইরের এবং দিকে মারছে, বাম্পার লেগটা পড়তেছে, এই যে এই এটা জন্য এটার নাম বাম্পার হচ্ছে ফ্র্যাকচার। বাম্পার ফ্র্যাকচার। এই জন্য হচ্ছে মোস্ট কমনলি আমাদের ল্যাটারাল টিবিয়াল প্ল্যাটু ফ্র্যাকচার মোস্ট কমন। কিন্তু আবার বাংলাদেশে দেখা যায় কি যে উপর থেকে যখন পড়ে যাচ্ছে হুম, ফল ফ্রম হাইট, তখন ফল ফ্রম আমাদের হাইটে অনেক এমনি হয়। ভাঁজ হয়ে যখন ভাঁজ থাকে তখন কিন্তু ফিমোরাল কন্ডাইলটা আমাদের টিবিয়াল কন্ডাইলের পিছনের দিকে থাকে। এই কারণে কিন্তু দেখা যায় যে প্রচুর পোস্টেরিয়র রিমটা বেশি ফ্র্যাকচার হচ্ছে। আর এই ফ্র্যাকচার কিন্তু আমরা প্রচুর পাই, যে পোস্টেরিয়র রিম ফ্র্যাকচার হচ্ছে। স্যাররা কিন্তু এখন এই জিনিসটা নিয়ে একটু বেশি কনসার্ন যে পোস্টেরিয়রলি গিয়ে আমাদের প্লেট ফিক্সেশনের ব্যাপারে। যে ফল ফ্রম হাইট এটা অন্যতম একটা কিন্তু পয়েন্ট হচ্ছে প্ল্যাটু ফ্র্যাকচার। ফিমারের কন্ডাইল গিয়ে এমন জোরে বাড়ি দেয় টিবিয়াতে যে প্ল্যাটু ফ্র্যাকচার হয়ে যায়। এটাই। আর কিছু ভাই বাদ গেছে কিনা বলেন, নেক্সট আহ কোশ্চেন। কি জানি একটা বলবো বললো একটু আগে, কম্পার্টমেন্ট সিনড্রোম। প্ল্যাটু মানেই তো কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়েই ওভার বেশি সিন্ড্রোম কাঁপায়। যাবে, হ্যাঁ কম্পার্টমেন্ট সিন্ড্রোম নিয়েই তো ভাইবা শেষ হয়ে যায়। হুম। আচ্ছা, কম্পার্টমেন্ট সিন্ড্রোম শুভপ্রসাদে আছে, মোটামুটি ভালোই দেওয়া আছে দেখলাম। তো কম্পার্টমেন্ট সিন্ড্রোমের ক্ষেত্রে প্রথমে আপনার সংজ্ঞা ধরবে। এই যে এবার ডিপ্লোমা পরীক্ষায় এই সালাইন স্যারের কথা হচ্ছে পোলাপাইন নাকি কম্পার্টমেন্ট সিস্টেমের সংখ্যা পারে না, ফেজের পোলাপাইন নাকি কম্পার্টমেন্ট সিস্টেমের সংখ্যা পারে না। এটা স্যারের কমপ্লেন, স্যার বলছে আমাকে, আমি জানি না, যে কম্পার্টমেন্ট সিস্টেমের সংখ্যা ধরলে পারে না, কম্পার্টমেন্ট সিস্টেমের কজ ধরলে পারে না। তো কম্পার্টমেন্ট সিস্টেমের সংজ্ঞাটা আপনাকে অবশ্যই পারতে হবে, যে এটা এটা প্রোগ্রেসিভ সিন্ড্রোম ক্যারেক্টারাইজড বাই রেজড প্রেশার ইন এ ক্লোজড মায়োফাসাল বা অস্টিওফাসাল কম্পার্টমেন্ট রিজাল্টিং ইন মাইক্রোভাসকুলার কম্প্রোমাইজ অফ দ্য নার্ভ এন্ড মাসল। তো এখানে সংজ্ঞাটা কি মিলতেছে না আমার সাথে, না? যাই হোক, আমি প্লাস্টিকের যে সংজ্ঞাটা বললাম, প্লাস্টিক সার্জারির সংজ্ঞা, মারুফ স্যারের সংজ্ঞা এটা। মারুফ স্যারের সংজ্ঞা। তো কম্পার্টমেন্টের সংজ্ঞাটা পড়বেন, মোস্ট কমন সাইট গুলা পড়বেন, যে কোথায় কোথায় হয়। মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের লেগ এবং হচ্ছে ফোর আর্মে মোস্ট কমন। এরপরে আসবে হচ্ছে আপনার হ্যান্ড, ফিট, তারপরে হচ্ছে থাই, আর্ম, বাটক, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তো লেগ এবং হচ্ছে ফোর আর্ম ইউজুয়ালি হচ্ছে মোস্ট কমন। আর কজের ক্ষেত্রে দুই ধরনের কজ কম্পার্টমেন্ট সিন্ড্রোমে। একটা হচ্ছে আপনার যদি ইনক্রিজ টিস্যু প্রেশার, অর্থাৎ হচ্ছে ভিতরে টিস্যু প্রেশার বেড়ে গেল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে বাইরে থেকে আপনি প্রেশার দিলেন। তো ভিতরের দিকের যে টিস্যু প্রেশার বা ভিতরের দিকে যেটা বাড়ে সেটা কি কারণে বাড়ে, যেমন ক্লোজ ফ্র্যাকচারের পরে বাড়ে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে হাইপারটোনিক স্যালাইন যদি আপনি দেন ওখানে, সেক্ষেত্রে বাড়তে পারে। ইউজুয়ালি ক্লোজ ফ্র্যাকচারের ক্ষেত্রে বাড়ে। আর বাইরের থেকে প্রেশারের ক্ষেত্রে আমরা যেটা পাই কমনলি, যে টাইট প্লাস্টার হলো, প্লাস্টার যদি খুব বেশি টাইট হয়, অথবা 3rd ডিগ্রি সার্কামফারেন্সিয়াল বার্ন, এসব ক্ষেত্রে হচ্ছে আপনি যে এক্সটার্নাল প্রেশারের কারণে কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। আচ্ছা, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, প্যাথোফিজিওলজি দেখবেন, এটা এখানে প্যাথোফিজিওলজি ওটা যাচ্ছি না আপনার। আহ, এগুলো রিটেনের জন্য লাগবে আপনার, মানে ভাইবাতে সংজ্ঞা এবং হচ্ছে কষ্ট দিয়ে ধরে দিবে আপনাকে। মেইনলি ধরবে এখান থেকে ফেসিওটমিতে ধরবে আপনার। তার আগে হচ্ছে আপনার যে ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার তো অবশ্যই লাগবে। ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে যে আমরা 5টা P দিয়ে মনে রাখি, তাই না? যে পেইন, পেলোর, প্যারেসিসিয়া, তারপর হচ্ছে প্যারালাইসিস, পেইন অন পেসিভ স্ট্রেস। তো এর মধ্যে স্যারদের কথা হচ্ছে যে মোস্ট কমন সিমটম কোনটা কম্পার্টমেন্ট সিনড্রোম, প্রথম প্রথম সিমটম কোনটা? প্রথম সিমটম যদি আমরা বলি, প্রথম সিমটম হচ্ছে পেইন।
পেইনের সাথে আপনার বলতে হবে যে এটা সিভিয়ার পেইন, এটা হচ্ছে যে রিফ্র্যাক্টরি টু এডুকেট অ্যানালজেসিয়া। অর্থাৎ আপনি কনভেনশনাল সব ধরনের মানে কি বলে অ্যানালজেসিক দিচ্ছেন, তাও পেশেন্টের বলবে যে না আমার পেইন কমতেছে না। তো সিভিয়ার পেইন রিফ্র্যাক্টরি টু এডুকেট অ্যানালজেসিস, এটা হচ্ছে তার প্রথম সিমটম, এটা হচ্ছে ফার্স্ট সিমটম। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, আর শিওরেস্ট সাইন কোনটা? শিওরেস্ট সাইন হচ্ছে যে পেইন অন প্যাসিভ স্ট্রেচিং। পেইন অন প্যাসিভ স্ট্রেচিং এটা হচ্ছে শিওরেস্ট সাইন অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। আচ্ছা, এছাড়া পেলোর প্যারাসিসে প্যারালাইসিস আর পালসলেসনেস, যেটা পালসলেসনেস এটা হচ্ছে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি লাস্ট সাইন, এটা ঠিক আছে। এখন এই পালসলেসনেস যদি থাকে আপনার এখানে, কম্পার্টমেন্ট সিনড্রোমের ক্ষেত্রে বলছে যে যদি আপনি একটা পালসলেস লিম্ফ পান, সেক্ষেত্রে টিবিয়াল প্লেট প্রত্যাহারের ক্ষেত্রে স্পেশালি আপনাকে এখানে চিন্তা করতে হবে যে পেশেন্টের ভাস্কুলার ইনজুরি আছে কিনা। এটাই ওর কথা, এবারে বলছে যে ভাস্কুলার ইনজুরি থাকার সম্ভাবনা বেশি, একটা টিবিয়াল প্লেট ফ্র্যাকচারের ক্ষেত্রে আপনি পালস পাচ্ছেন না। এখন আপনি পেশেন্টের ক্ষেত্রে ফেসিওটমি করার ডিসিশনটা নিবেন কখন? আপনি কি পালস অ্যাবসেন্ট হওয়ার জন্য ওয়েট করবেন কিনা? তো আমাদের যে কমন একটা ভুল ধারণা, পেশেন্টের পালস আছে তো ভালো, পেশেন্টের পালস আছে না রেখে দিই, করলাম না ফিজিওটমি, লিম্বি লিমিট লিমিট করে রেখে দিই। তো এক্ষেত্রে পালস এর চেয়েও যদি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেসিভ স্ট্রেচিং এ পেশেন্টের পেইন আছে কিনা। যদি পেসিভ স্ট্রেচিং এ পেশেন্টের পেইন থাকে তাহলে এটা আপনি শিওর হবেন যে এটা কম্পার্টমেন্ট ছিল। আমাদের এখানে যেহেতু আমরা উইক ক্যাথেটার সাম ক্যাথেটার এসব নাই, আমরা কম্পার্টমেন্ট প্রেশার মেজার করতে পারতেছি না। তো কম্পার্টমেন্ট প্রেশার যেহেতু আমরা মেজার করতে পারছি না, আমাদের ক্লিনিক্যালি ডিসিশন নিতে হবে। তো ক্লিনিক্যালি ডিসিশন নেওয়ার জন্য আপনি পেইন অন পেসিভ স্ট্রেচিংটা দেখবেন। তো এটা পাইলে হচ্ছে আপনি ফেসিওটমি ডিসিশন দিবেন না। এমন না যে আপনি পালসলেসনেস হওয়া পর্যন্ত ওয়েট করলেন পেশেন্টের, তো সেক্ষেত্রে পালসলেসনেস হয়ে গেছে তার মানে ওটা হচ্ছে তার ডেড লিভ, ডেড বা ডাইং লিভ। সুইলিং যদি কমেও পেশেন্টের পরবর্তীতে পালস টালস আসে, সেক্ষেত্রে পেশেন্টের ভিআইসি হবে এক্ষেত্রে। তো পেশেন্টের আউটকাম ভালো হবে না। তো এক্ষেত্রে আপনি যদি পেইন অন পেসিভ স্ট্রেচিং পান, তাহলে আপনি ধরে নেবেন যে পেশেন্টের কম্পার্টমেন্ট সিন্ড্রোম। এক্ষেত্রে আপনি দেখলেন লিম্বি লিমিট লিমিট করে দেখলেন, যদি সিম্পটম ইমপ্রুভ না করে আপনি কম্পার্টমেন্ট ফেসিওটমি করার হচ্ছে ডিসিশন দিবেন। আর কম্পার্টমেন্ট প্রেসারের ক্ষেত্রে এটা একটু দেখে নিবেন যে আপনারা নর্মাল কম্পার্টমেন্ট প্রেসার হচ্ছে 0 থেকে 10 মিলিমিটার অফ মার্কারি, এবং যদি 30 মিলিমিটার অফ মার্কারির বেশি হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ইমিডিয়েট ফেসিওটমির একটা ইন্ডিকেশন। আমাদের এখানে কোনো ক্যাথেটার নাই, আমি জীবনে কোনো কম্পার্টমেন্ট প্রেসার মাপার কোনো ক্যাথেটার আমি দেখি, ঠিক আছে। এটা একটু দেখতে পারেন, অনেক ক্ষেত্রে ধরে যে একটা আপনার হচ্ছে উনিশ টিস্যুর হচ্ছে গিয়ে ইস্কেমিয়াতে তার হচ্ছে সাস্টেইনেবিলিটি কত সময়। তো নার্ভের ক্ষেত্রে দেখেন 3 to 5 মিনিট। বোনস এর ক্ষেত্রে সময় হচ্ছে সবচেয়ে বেশি 48 আওয়ার্স পর্যন্ত এটা হচ্ছে বোনসটা এলাইভ থাকতে পারে। কার্ডিয়াক মাসল 15 থেকে 30, পেরিফেরাল নার্ভ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। একটু দেখতে পারেন খুব একটা গিয়ে। এখানে মেইনলি যেটা লাগবে হচ্ছে আপনার ফেসিওটমিটা আপনাকে ধরবে, ফেসিওটমিটা আপনাকে ধরবে। তো ফেসিওটমি আপনি কতক্ষণ সময়ের ভিতর করবেন? ধরেন একটা পেশেন্ট আসলো হচ্ছে তার কম্পার্টমেন্ট সিন্ড্রোমের ফিচার শুরু হয়েছে সকাল 10টায়, সে আসলো আপনার কাছে রাত্রে 12টায়। তো এক্ষেত্রে আপনি করবেন কিনা? বইয়ের কথা হচ্ছে যে সিমটম শুরুর 6 ঘন্টার ভিতরে হচ্ছে আইডিয়াল টাইম, 6 ঘন্টার ভিতরে আইডিয়াল টাইম। এরপরে আপনি যত দেরি করবেন তত আউটকাম খারাপ। তো আমরা 8 ঘন্টা, 8 ঘন্টার ভিতরে, 9 ঘন্টার ভিতরে আমরা করি। ইজিলি আইডিয়াল টাইম হচ্ছে যে 6 ঘন্টার ভিতরে করা। এখন পরবর্তীতে ফেসিওটমি করলে কি অসুবিধা? ধরেন আপনি করলেন একদিন পরে ফেসিওটমি করলেন একটা কম্পার্টমেন্ট সিস্টেমের ক্ষেত্রে, তো এখানে ঝামেলাটা কি? এখানে ঝামেলা যেটা হবে, দুইটা ঝামেলা মেনলি। একটা হচ্ছে ইনফেকশন, পেশেন্টের ইনফেকশন হওয়ার রিস্ক বেশি। আর আরেকটা যেটা সেটা হলো যে রিপারকিউশন ইনজুরি। পেশেন্টের ক্ষেত্রে আপনি ফেসিওটমি করে দিলেন, এখানে তার যে ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো টিস্যুতে জমে ছিল ওগুলা হচ্ছে আপনার ব্লাডে কাশকেট করে ব্লাডে চলে যাবে, তো রিপারকিউশন ইনজুরি। ইনফেকশনের কথাটা প্রথমে বলবেন, তারপরে হচ্ছে রিপারকিউশন ইনজুরি বলবেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে যে ক্যাম্বেলের কথা এখানে, যে আপনার যে আমরা পেইন অন প্যাসিভ স্ট্রেচিং আমরা বলছিলাম না, যে কোন কম্পার্টমেন্টটা হচ্ছে আপনি কি দেখে বুঝবেন। তো এখানে কম্পার্টমেন্ট ওয়াইজ যেটা দেওয়া আছে, তো আপনারা দেখবেন যে এন্টিরিয়র কম্পার্টমেন্টের জন্য আপনি যদি প্যাসিভ ফ্লেকশনে পেশেন্টের পেইন হবে, ল্যাটারাল কম্পার্টমেন্টে যদি আপনি প্যাসিভ ইনভার্সন করেন সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের পেইন হবে। মানে যে কম্পার্টমেন্ট ওইটাকে হচ্ছে আপনার স্ট্রেচ করতে হবে, ঠিক আছে। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য আপনি কি করবেন? ডোরসি ফ্লেকশন করবেন। এন্টিরিয়র কম্পার্টমেন্টের জন্য করবেন প্লান্টার ফ্লেকশন, এরকম আর কি। আচ্ছা, এখন
এই যে ফেসিওটমি, ফেসিওটমির ক্ষেত্রে আমরা তো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে ডাবল ইনসিশন, যেটা হচ্ছে মুবারকস মেথড, ডাবল ইনসিশন ফেসিওটমি, আর একটা হচ্ছে যে সিঙ্গেল ইনসিশন ফেসিওটমি, যেটা আমরা হচ্ছে ল্যাটারালি করি। তো মোস্ট কমনলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডাবল ইনসিশন। ডুয়াল ইনসিশন যেটা, সেটা আমরা করি। সিঙ্গেলটা লেস কমনলি করি আমরা, কারণ সিঙ্গেল দিয়ে হচ্ছে যে চারটা কম্পার্টমেন্ট এক্সপোজ করা একটু ডিফিকাল্ট। তো আমরা ডুয়াল অ্যাপ্রোচই করি। এর মধ্যে আপনার প্রিপারেশন টিপারেশন গুলো আপনারা সবাই জানেন। পেশেন্টকে হচ্ছে আপনার এসেপটিক প্রিকশন যেগুলো, এগুলো হচ্ছে আমরা নিব। তারপরে হচ্ছে ল্যাটারাল ইনসিশনটা আমরা কোথায় দিই, যেটা থাইয়েরটা তো আমার দরকার নাই, আমার লাগবে হচ্ছে লোয়ার লেগের যেটা সিঙ্গেল। সিঙ্গেল ইনসিশনটা হচ্ছে পেরিফিবুলার ফিসিওটমি, ডাবল ইনসিশন ফিসিওটমি এটা হচ্ছে মুবারক, এটা হচ্ছে মুবারকস মেথড। এখন আসেন যে সিঙ্গেল ইনসিশনটা আমরা কিভাবে করবো, ডাবলটা কিভাবে করবো। সিঙ্গেলটা হচ্ছে ইনসিশনটা কই দিই আমরা, ল্যাটারালি দিব এলং দা ফিবুলা, এবং হচ্ছে যে ফিবুলার হেড থেকে তার যে আমাদের ল্যাটারাল মিডিয়াস পর্যন্ত যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি, এটা হচ্ছে আমার স্কিন ইনসিশনের লাইন। এবং এক্ষেত্রে ফিবুলার নেক থেকে আমরা একটু এ, নিচ থেকে শুরু করব, ঠিক আছে। ডিস্টালি শুরু করবো, আমাদের হচ্ছে সিপিএনটা থাকে ফিবুলার নেকে, তার ডিস্টাল থেকে আমরা শুরু করে হচ্ছে ল্যাটারাল মিডিয়াস পর্যন্ত আমরা একটা সিঙ্গেল ইনসিশন দিব। তারপর হচ্ছে আপনি স্কিনটা আন্ডারমাইন করবেন, আন্ডারমাইন করে হচ্ছে আপনি ফাঁসা পর্যন্ত যাবেন। ওখানে গিয়ে আপনি হচ্ছে এন্টিরিয়রলি যে আমাদের এন্টিরিয়র কম্পার্টমেন্টের ফাঁসা, সেটা হচ্ছে আপনি ইনসিশন দিবেন, ইনসিশন দিবেন। এটা হচ্ছে আপনার স্কিন ইনসিশন। তো দেওয়ার পরে এখানে হচ্ছে যে স্কিন ইনসিশন থেকে সামনে এসে আপনি এন্টিরিয়র কম্পার্টমেন্টটা ওপেন করলেন, ইন্টেরিয়র কম্পার্টমেন্ট এখানে ওপেন করবেন, ল্যাটারাল কম্পার্টমেন্টটা এখানে ওপেন করবেন। তারপর হচ্ছে আপনি পোস্টেরিয়রলি যাবেন, পোস্টেরিয়রলি গিয়ে এখানে পোস্টেরিয়র সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট এটা হচ্ছে আপনি ওপেন করবেন, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রোটমি আসলে আপনি ওপেন করলেন। ঝামেলা হয়ে হচ্ছে যে আমাদের মেইনলি আমরা যেটা করি, আমার নিজেরও যেটা হয়, আমি প্রথম দিকে আমি যে ডিপ কম্পার্টমেন্ট আলাদা করতে হবে এটা আমি বুঝতাম না, ঠিক আছে। তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো অনেকটা যে। তো এখানে আপনি সুপারফিশিয়াল ডিপটা যদি আপনি ফাসাটা রিলিজ করার পরে, এখানে হচ্ছে আপনি যে সুপারফিশিয়াল এবং ল্যাটারাল কম্পার্টমেন্টটা আমরা করছি, তাই না? এখানে মেইনলি হচ্ছে যে আমাদের সোলিয়াসটা, যে নিচের যে সোলিয়াসটা হচ্ছে ফিবুলা থেকে আলাদা করতে। সোলিয়াসটা ফিবুলা থেকে আলাদা করলে হচ্ছে আপনি এখানে যে ডিপ ডিপ কম্পার্টমেন্টের অ্যাক্সেস পাবেন। তারপর হচ্ছে যে ডিপ কম্পার্টমেন্টের ভাষাটা এখানে হচ্ছে আপনি রিলিজ করবেন এটা, ঠিক আছে। তো এটা দিয়ে আপনি দেখেন যে আপনার এন্টেরিয়র কম্পার্টমেন্ট হইলো, ল্যাটারাল কম্পার্টমেন্ট, সুপারফিশিয়াল পোস্টেরিয়র, তারপর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আপনি ডিপ পোস্টেরিয়র আপনি হচ্ছে রিলিজ করতে পারলেন। আর ডাবল ইনসিশন যেটা, যে মুবারকস এবং হচ্ছে হার্জেন্স মেথড, এক্ষেত্রে আপনার স্কিন ইনসিশনটা হবে মিডিয়াল, মিডিয়াল ইনসিশন যেটা, এটা হচ্ছে আমাদের যে টিবিয়ার মিডিয়াল বর্ডার তার থেকে হচ্ছে আপনার একটু আহ, এটা কোনটা বলছে এরা, আচ্ছা ওরা ল্যাটারালটা আগে বলছে। তো ল্যাটারাল ইনসিশন যেটা, এটা হচ্ছে আমাদের যে টিবিয়ার ক্রেস্ট এবং ফিবুলার মাঝামাঝি জায়গায় আমরা দিই, ফিবুলা এবং টিবিয়াল ক্রেস্টের মাঝামাঝি জায়গায় দেই লঙ্গিচুডিনাল একটা ইনসিশন, 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা একটা ইনসিশন দিব। এবং হচ্ছে সেপ্টাম পর্যন্ত হচ্ছে আমাদের যে ইন্টারমাসকুলার সেপ্টাম, সেটা পর্যন্ত আমরা যাব। যাওয়ার পর হচ্ছে সেপ্টামটা আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে আমরা ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে এটা আমরা সিজার দিয়ে প্রক্সিমালি এবং হচ্ছে ডিস্টালি এটা আমরা এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পরে আমরা কি পাইলাম, এখানে আমরা পাবো হচ্ছে আমাদের যে এন্টেরিয়র কম্পার্টমেন্টটা পাইলাম, তাই না? এখানে আমাদের প্রোটেক্ট করতে হবে যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এটা হচ্ছে সেপ্টামের পিছনের দিকে থাকে। তারপরে হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টটা আপনি হচ্ছে এক্সপোজ করবেন, ল্যাটারাল কম্পার্টমেন্টের যে ফাঁসাটা, তারপর হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টের ফাঁসাটা আপনি কাটার পরে হচ্ছে আপনার এন্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট রিলিজ হল। এখন আপনার পোস্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য আমরা হচ্ছে যে আমাদের মিডিয়াল মার্জিন অফ দ্য টিবিয়া, যে টিবিয়ার যে মিডিয়াল মার্জিন, টিবিয়ার মিডিয়াল মার্জিনের ধরেন একটু পোস্টেরিয়রলি 2 সেন্টিমিটার পোস্টেরিয়রলি একটা লঙ্গিটিউডিনাল ইনসিশন আমরা দিব। তো এখানে হচ্ছে আপনার ইনসিশন দিলে প্রথমে হচ্ছে আপনার যে ফাঁসাটা আপনি পাইলেন, ফাঁসাটা কাটার পরে এখানে হচ্ছে সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা আপনি হলো এখানে রিলিজ করবেন, তাই না? এখন এখানে আপনার যেটা প্রোটেক্ট করতে হবে সেটা হচ্ছে সেফানাস ভেইন, গ্রেট সেফানাস ভেইন থাকে মিডিয়ালে, আমরা জানি গ্রেট সেফানাস ভেইনটাকে হচ্ছে আপনার এখানে প্রোটেক্ট করতে হবে। এবং
এখানে আপনি প্রথম যে ইনসিশন এটা দিয়ে গ্যাস্ট্রোক্টোমিয়া সোলিয়াসটা হচ্ছে আপনি রিলিজ করলেন, অর্থাৎ সুপারফিশিয়াল কম্পার্টমেন্টটা। তারপরে হচ্ছে আপনি এই এফডিপিটা আইডেন্টিফাই করবেন। এফডিপিটা আইডেন্টিফাই করা যায় নিচের দিকে, নিচের দিক থেকে আপনি এফডিপিটা আইডেন্টিফাই করবেন। এবং এ, করার পরে হচ্ছে আপনি যে ওখানে নিচের দিকে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সেটা রিলিজ করবেন। রিলিজ করার পরে যে প্রক্সিমালি যখন আসবেন, আপনি যখন সোলিয়াসটা পাবেন, এই সোলিয়াসটা সোলিয়াসটা এখানেও ফিবুলা থেকে হচ্ছে আপনার হচ্ছে সরাইতে হবে। এই সোলিয়াসটা সরানোর পরে যে সোলিয়াস ব্রিজটা যখন আপনি হচ্ছে সরাবেন, সরানোর পরে হচ্ছে আপনি যে দেখেন টিবিয়া থেকে আপনি এখানে সরাবেন, সরাইলে হচ্ছে আপনার যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা এখানে আপনার রিলিজ হবে। তো এই দুইটা হচ্ছে আমাদের মেথড ফর ফেসিওটমি। আচ্ছা, এখানে কিন্তু মাসুম খুব সুন্দর একটা কথা বলছে যে আমরা যখন ফ্যাসিওটমি করি তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমই আমরা কেবলমাত্র দুইটা কম্পার্টমেন্ট রিলিজ হ্যাঁ, করি। পোস্টেরিয়রটা এক আমিও কিন্তু হচ্ছে শুরুর দিকে বুঝতাম না যে পোস্টেরিয়রটা posterior, আলাদা করে ফিবুলা বা টিবিয়া থেকে এটা সোলিয়াসটা আমারও কিন্তু সরাইতে হবে। প্রথম প্রথম এটা ভুল হইতো, কিংবা সামনে দিয়ে যখন করতাম তখন মাত্র ওই যে পেরোনিয়াস কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্টটা রিলিজ করতাম। হুম কিন্তু হুম। আমাদের যখন আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট রিলিজ করব তখন একটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে রিলিজ করার সাথে সাথে আমাদের সোলিয়াস মাসেলটা জাম্প করে বের হয়ে আসে, সেই সোলিয়াস মাসেল বরাবর নিচে গিয়ে আমাদের উপরে পপলিটিয়াস এবং নিচে আমাদের ফ্লেক্সর, কোনটা থাকে, হেলুসিস লঙ্গাস। ফ্লেক্সর হেলুসিস। হ্যালোসিস থাকে না ডিজিটারাম থাকে? দাঁড়ান দাঁড়ান। ফ্লেক্সর ডিজিটারম লঙ্গাস, কেমন? ফ্লেক্সর ডিজিটারমই থাকে, হ্যাঁ হ্যাঁ, এফডিএল এফডিএল। কেমন? ফ্লেক্সর ডিজিটারম লঙ্গাস। হ্যালোসিসটা আমাদের হচ্ছে ইয়ার দিকে থাকে, ফিবুলার দিকে থাকে। তো এই এই দুইটা আমাদের অন্তত হাত দিয়ে ধরে দেখতে হবে যে সোলিয়াসের নিচে খুব সুন্দর, কিন্তু হুম। একদম উপরে সোলিয়াস খুব সুন্দর বোঝা যায়, আর নিচে হচ্ছে আমাদের ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, এই সরি ডিজিটারম লঙ্গাস, ডিজিটাল এফডিএল। লঙ্গাস। আমরা একটু টুক করে এই ফাঁসাটা একটু কেটে দিব, একদম এরকম একদম পাতলা ফাঁসা, কিন্তু কেটে দিলেই দেখা যাবে এই দুটা একদম একটু ফুলে গেছে। আর সামনে দিয়ে যখন কাটবো তখন আমাদের ইনসিশনের সামনে যে আমরা যে এখানে এন্টেরিয়র কম্পার্টমেন্টের যে ভাষাটা আর ইউজ করছি। এক্সটেন্সর ডিজিটারম লঙ্গাস আর পেছনে আমাদের পেরোনিয়াস লঙ্গাস। হুম। তাহলে এই লঙ্গাস গুলো, এই তিনটা লঙ্গাস, তার মানে অ্যান্টেরিয়রে আমাদের এক্সটেন্সর ডিজিটারম লঙ্গাস, ল্যাটারালে পেরোনিয়াস লঙ্গাস, আর ডিপ পোস্টেরিয়রে ফ্লেক্সর ডিজিটারম লঙ্গাস। ডিজিটাল লঙ্গাস। কেমন? এই দুই জায়গারই ডিজিটারম লঙ্গাস, এই তিনটা মাসেল আমরা যদি একটু ধরতে পারি এবং মাথায় থাকে যে এই তিনটা মাসেল আর চারটা মাসেল সোলিয়াস সহ, যে আমরা এটা ধরে দেখবো, অ্যানাটমিটা আমি একদম ফিল করব নিজের হাতে, তাইলে আমার আর এটা ভুল হবে না কখনো। ওটাই আর কি। সোলিয়াল ভাষার অ্যাডাল্টের কথা যে বলে ওইটা কোথায়? কো- কোনটা? সোলিয়াল ভাষার অ্যাটাচমেন্ট। আপনি যখন কাটলেন তখন তো লাভ মেরে এই সোলিয়াসটা বেড়ে আসলো, ওইটা নিচের দিকে আপনার ওই ওই ফাঁসাটা কেটে দিতে হবে, ডিপ ওই ফাঁসাটা কেটে দিলে আপনার পপলিটিয়াস আর ওইটা রিলিজ হয়ে যাবে। স্যার, এই প্রশ্ন করে একটা যে সোলিয়াস পালার অ্যাটাচমেন্ট বলো, অ্যাটাচমেন্ট কোনটা আবার? এটা তো অ্যাটাচমেন্ট জানি তো না, দেখতে হবে। এটা শুনি নাই, কোন অ্যাটাচমেন্ট তো সেক্টরে সোলিয়াস ভাষা কই থাকবে? জানা দরকার, জানলে টিবিএ ঠিক ফিবুলা আছে। তো থাকবে। আমার কোন কই? তবে এই যে যারা যারা এই শুনতেছো, লেকচার শুনতেছেন, আমি বলি যখনই কম্পার্টমেন্ট রিলিজ করবেন হাত দিয়ে ধরে ধরে মাসেল গুলা দেখবেন পুরো একদম ডিপ এবং সুপারফিশিয়াল, কেটে চলে আসলাম তা না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমি একটা পেশেন্ট আসলো যে এক্সফিক্স দিতে হবে এবং কম্পার্টমেন্ট রিলিজ করতে হবে, আমরা কি করি? বসে থাকি যে স্পাইনালের জন্য, এসে দেখে যে না ব্লাড নাই, ব্লাড নিয়ে আসো। কখনোই কম্পার্টমেন্ট সিনড্রোমে, হ্যাঁ অ্যানিমিক হইলে আমরা ব্লাডের জন্য ওয়েট করতে পারি, কিন্তু কখনোই কম্পার্টমেন্ট সিনড্রোমে স্পাইনালের জন্য আমরা ওয়েট করব না। আমি যেটা করি, আমি অনেকগুলা ছোট ছোট মসকিউটো নিয়ে নেই, মসকিউটে নিয়ে আমি লোকাল দিয়ে আগে কম্পার্টমেন্ট রিলিজ করি, কোনো কথা নাই, ভিতরে বড় ফ্র্যাকচার আছে তারপরেও আগে আমি কম্পার্টমেন্ট রিলিজ করে আগে যেটা করি ল্যাটারালটা করি, কারণ মিডিয়াল কম্পার্টমেন্ট রিলিজ করার পর অনেক ব্লিডিং হয়। হুম প্রথমে হুম। আগে ল্যাটারাল কম্পার্টমেন্ট রিলিজ করে আমি মিডিয়ালি চলে আসি, মিডিয়ালি চলে এসে আমি রিলিজ করার পর তো ব্লিডিং একদম পুরো ফোয়ারার মতো ব্লিডিং শুরু হয়। তখন কি করি? টুকটুক করে ছোট ছোট মসকিউটো দিয়ে আমি ধরে ফেলি, ধরে আমি ডিপ ফাসা রিলিজ করে দেই, তারপরে আমি পেঁচায় দেই। এরপরে যদি দেখি যে না আমার এক্স6 লাগাইতে হবে, আমি অ্যানেস্থেসিস্টে ডাকি, আর যদি না দেয় রেখে দেই, পরের দিন এক্স6 লাগাই। কিন্তু কম্পার্টমেন্টটা আগে রিলিজ করতে হবে। অনেকে বলে না আগে এক্স6 লাগাই তারপরে কম্পার্টমেন্ট রিলিজ করব,
পুরাপুরি ভোগাস একটা কথা। সবার আগে কম্পার্টমেন্ট রিলিজ করতে হবে, লাগলে লোকাল দিয়ে রিলিজ করতে হবে। আচ্ছা ভাই, এটা আমার কারণ একটা এই, কথা, যে আমরা হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি বলো। লাস্ট কত সময়ের মধ্যে করব? আচ্ছা এইটা কি, এটা আসলে আমরা জানি না। এটা আমাদের রোগীদের সাথে কথা বলে নিতে হবে যে এই পার কিন্তু না করার একটা না টেকার একটা সম্ভাবনা আছে, আমরা জাস্ট একটু চেষ্টা করে দেখবো। কিন্তু যদি না টিকে তার মানে কিন্তু এটা না যে অপারেশনের কারণে টিকে নাই। আর স্যাররা যদি জিজ্ঞেস করে কতদিনের কতক্ষণের মধ্যে, তখন আমরা ওই যে বইয়ের কথাগুলো বলবো। স্যার যদি বলে যে 24 ঘন্টা 10 ঘন্টার মধ্যে আসলো, তুমি কি করবা? আমি বলবো, স্যার আমরা পেশেন্টের কাউন্সিলিং করে করব। কারণ অনেক সময় আমাদের আঘাত লাগার যে সাথে সাথে হ্যাঁ হ্যাঁ, না, কম্পার্টমেন্ট শুরু হয়ে গেছে তা এই জন্যই কিন্তু তো না। ব্যাপারটা হচ্ছে যে সাইন সিমটম শুরু হওয়ার পর থেকে ব্যাপারটা তো আর এরকম না যে রোগীরা কিন্তু ভাঙলো, ওইভাবে ভাঙার বলতে পরেই তো, পারে না যে সাইন ভাঙার সিনড্রোম পরেই তো কবে শুরু থেকে হলো। শুরু হয়। হুম হুম এমনও হইতে পারে যে ভাঙার 10 ঘন্টা পরে আমার কম্পার্টমেন্ট সিনড্রোম শুরু হয়েছে, হুম আমার হুম কাছে আসলে হচ্ছে 12 ঘন্টা পরে। তাহলে তো আমার কম্পার্টমেন্ট শুরু হয়েছে মাত্র 2 ঘন্টা, কিন্তু হুম আমি হুম। দেখতেছি 12 ঘন্টা হয়ে গেছে। আমি কম্পার্টমেন্ট করব না? করব। আমরা কাউন্সিলিং করে তারপরে কম্পার্টমেন্ট রিলিজ করব। আর যদি দেখি না আসলে 2-3 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, কিংবা একদিনের বেশি হয়ে গেছে, তখন করব না। তখন হচ্ছে এটা ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার হওয়ার জন্য আমরা ছেড়ে দিব, যে তুমি এটা ইসকেমিক কন্ট্রাকচার হও। রিপারফিউশন সিনড্রোম হয়ে আমার সামনে একটা রোগী মারা গেছে, আমি ইওটি তে ছিলাম। আহ, যদিও আমি ভ্যাসেটমিটা করি নাই, অনেক 2 দিন পুরাতন পেশেন্ট ছিল। হুম হুম। কম্পার্টমেন্ট রিলিজ করার পরেই ব্লিডিং ক্লিডিং ওইরকম হয় নাই, কিন্তু পেশেন্টকে এনআইসিবিটি পাঠানো হয়েছিল। কিন্তু ততক্ষণে এনআইসিবিটি যাইতে যাইতে পেশেন্ট রাস্তা দিয়ে মারা গেছে বুঝতে রিপারফিউশন পেরেছি। হয়ে। আর যেটাই বলতেছিলাম ভাই একটু আগে, যে আপনার এই পালসের ব্যাপারটা, আমরা যে পালস অ্যাবসেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করি, এখানে দেখেন যে ওতে না বলছে না পেডাল না না। পালস মাস্ট অলওয়েজ বি পালপিটেড, বাট এটা ইউজুয়ালি প্রেজেন্ট ইন এ কম্পার্টমেন্ট সিনড্রোম। তো প্রথম কথা পালস হচ্ছে আমি পার্সোনালি কখনোই কম্পার্টমেন্ট সিনড্রোমের জন্য ওয়েট করি না। আমি এবং যদি দেখি পালস, না এটা হওয়ার একটু সম্ভাবনা আছে, আমি চোখ বন্ধ করে আমি রিলিজ করে দেই। কারণ আমার রিলিজ করতে আমার সময় লাগে হচ্ছে 10 মিনিট, কিন্তু 10 মিনিটের জন্য আমার পেশেন্টের পাটা বেঁচে যাইতে পারে। আমি যদি চলে যাই পরবর্তীতে এটা আরো বেশি হয়ে আমার পাটা নষ্ট হয়ে গেল, আমার একটা স্কার মার্কি হোক, আমরা তো এক সাইডে ক্লোজ করে দিব আর এক সাইডে আমরা স্কিন আচ্ছা, গ্রাফট যে দিব। ক্লোজ একটা স্কিন করার যে গ্রাফট ব্যাপারটা স্টাডি বলছে হলো। 48 থেকে 72 ঘন্টা পরে আছে, আপনি অবজার্ভ করবেন যদি ভালো থাকে। সেক্ষেত্রে হচ্ছে এক পাশে মিডিয়াল সাইডটা আমরা ক্লোজ করি, আর লেটারাল সাইড যেটা ওটা হচ্ছে আমরা স্কিন গ্রাফট দিয়ে দিই হ্যাঁ 48 থেকে 72 ঘন্টা ল্যাটারাল পরে। সাইডটা আমাদের ল্যাটারাল সাইডটা কি আমাদের ফিবুলা টিবুলা হাবাজাবা থাকে তো, হুম আমরা হুম। ওইখানে ইয়া করে দিই। আর চাপাচাপি মিডিয়াল করি না। সাইডটা ইজিলি আমাদের চলে আসে। হুম আন্ডারমাইন হুম। করে আমরা মিডিয়াল সাইডটা শুলেস দিয়ে হোক, কিংবা আমাদের ওই ফান নেয়ার নেয়ার পার অস্ট্রেলিয়ান নট এগুলো দিয়ে আমরা মিডিয়াল সাইডটা ক্লোজ করতে পারি। ল্যাটারাল সাইডটা আবার এতটা আসে না। আহ, আহ, এও ভালোই। কিন্তু ঝামেলা হচ্ছে কোনো বইতেই মানে সবকিছু নাই, এটা তো সমস্যা। তো আমি সবগুলো একটা করে দিয়ে দিব না বইয়ে। আচ্ছা আমরা একটু কোশ্চেন নেই। আমি তো অনেকগুলো কোশ্চেন করলাম। আমাদের টেরিবল টায়ারের একজন ডক্টর সাদি, কোনো কোশ্চেন আছে কি? সাদি ভাই ভাই কই? সুন্দর ক্লাস হয়েছে, ভাই সুন্দর ক্লাস হয়েছে। আরে ভাই, আমার 10টার সময় ফোন দিয়ে বলে ক্লাস নাও, মানে কোনো খোঁজ খবর না। আমি তো ভাবছি মানে ভুলে গেছে, আমি ভাবলাম ভুলে গেছে যখন আমি একটু থাকি। না না না, কেউ বলে তুমি নাই। কথা দিয়েছিলে আজকে ক্লাস নিবা, তারপরে তুমি পালাইছো কেন? আচ্ছা তারপরে হচ্ছে আমাদের মহিউদ্দিন জুয়েল ভাই। ভাই মনে নেই, আমাদের ক্লাসে এরকমই জি হয়। ভাইয়া, জি হ্যাঁ। না না, আচ্ছা আমি ক্লাস পুরো কেমন টাইম লাগলো? শুনছি। অসাধারণ। অনেক পড়া, কখন করবো চিন্তা করতেছি। না, পড়া কিন্তু আচ্ছা বেসিক্যালি বেশি আলহামদুলিল্লাহ। না আপনার, বুঝছেন? ওই অ্যানাটমি পড়তে হবে, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন পড়তে হবে, আর আপনার ফ্র্যাকচার কোন টাইপ ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি অ্যাপ্রোচ করবেন। আপনি তো যেদিন প্রেজেন্ট করবেন ওই দিন তো আপনার মনে করেন সাইডটা অ্যাপ্রোচ করে যাওয়ার দরকার নেই। আমরা অ্যাপ্রোচ করতে হবে ম্যাক্সিমাম দুইটা, হুম। বুঝছেন না? দুইটা অ্যাপ্রোচ করতে হবে তবে ডিটেলস। পোস্টেরিয়র অ্যাপ্রোচটা করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ আমরা অনেক অল্পম হাইটে প্ল্যাটো ফ্র্যাকচার হয়, ওল্ড এজে প্ল্যাটো ফ্র্যাকচার হয়, পোস্টেরিয়র লিপটা কিন্তু বেশি ভাঙে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্টেরিয়র আমি লিপের যতগুলা দেখছি পোস্টেরিয়রলি দেয় না, ওই সামনে সামনে দেয়, ভালো হয় না। আবার মিডিয়াল কন্ডাইলেও এটা আমি নাম বলবো না, মিডিয়াল কন্ডাইলেও খালি স্ক্রু দিতেছে। মিডিয়াল কন্ডাইলে শুধু স্ক্রু দিয়ে লাভটা কি বলুন তো? আমরা আসলে প্ল্যাটো ফ্র্যাকচারটা বাংলাদেশে ওইভাবে করে এখনো মানে হয়ে পারে নাই।
কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত আমরা কি আসলে ওই সোলিয়াস মাসেল উঠাইতে খুব ভয় পাই, কিন্তু আপনি যখন রিলিজ করবেন কম্পার্টমেন্ট, তখন আপনি সোলিয়াল মাসেল গুলো ধরবেন, ঘষাঘষি করবেন, আপনার মধ্যে একটা সাহস চলে আসবে। এবং আমি পার্সোনালি সোলিয়াস মাসেল উঠায় ফিক্স করাতে বেশি কমফোর্টেবল ফিল করি। এটাই তো করা উচিত। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট তো আপনার ফিক্স করতে হবে। অবশ্যই ফিক্স করতে হবে, পোস্টেরিয়র বাট্রেস যেটা, ম্যানারে ফিক্স করতে হবে। হুম হুম, আর একটা ছোট্ট করে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, যখন আমরা বাট্রেস প্লেট দিব তখন আমরা কোন স্ক্রুটা আগে ফিক্স করব, আমাদের একটা কোশ্চেন ধরে। পোস্টেরিয়র সেটা এবং হচ্ছে মিডিয়াল থাকলে তো আগে পোস্টেরিয়র দিতে হবে আপনার। মিডিয়াল আর লেটারাল যদি থাকে তাহলে আগে মিডিয়াল তারপর লেটারাল। ভেরি গুড, আগে সবসময় প্ল্যাটুর মিডিয়ালি আমরা ফিক্স করে নিব। আর আমি বলতেছি যে বাট্রেস প্লেটের কোন স্ক্রুটা আগে দিব, বাট্রেসের ক্ষেত্রে নিচেরটা আগে দিবেন না? মানে একদম নিচেরটা নাকি একদম উপরেরটা, না মাঝখানের কিছু? না না, হচ্ছে এটা ফ্র্যাকচারের হচ্ছে একটা এপেক্স যেটা সেটা আগে দিতে হবে। ভেরি গুড, ফ্র্যাকচার অ্যাপেক্স এর ডিস্টাল স্ক্রুটা আমরা হ্যাঁ, সবার আগে দিব, আপনার মানে তো হচ্ছে মাঝখানে। বাট্রেসের ক্ষেত্রে উপরেরটা তো আপনার হচ্ছে একদম ম্যান্ডেটরি না, আপনি যদি উপরেরটা নাও ধরেন, অপশনাল, উপরেরটা অপশনাল। হ্যাঁ উপরেরটা কি অনেক সময় কম্প্রেশন দেওয়ার জন্য উপরেরটা হ্যাঁ, ধরার। কম্প্রেশন দেওয়া লাগলে দিতে পারেন আপনি, কম্প্রেশন দেওয়া না লাগলে তো উপরেরটা না দিলেও খুব একটা সমস্যা নেই। হ্যাঁ, আর এই বেসিক যেটা এই দেখলাম। জিনিসগুলো হয়তো অনেকের একটু ক্লিয়ার না, যে বাট্রেসিং কিভাবে কাজ করে, এই মুড গুলা, এটা নিয়ে আমি একদিন ক্লাস নিয়ে দিব না। ওই প্লেটমেট নিয়ে একটা ক্লাস নেওয়া দরকার নতুনদের জন্য, এটা নিয়ে নিন তো ভাই। এই যে আমাদের সেলিম ভাই নিবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা ক্লাস আর বড় না করি, অলরেডি 1 ঘন্টার ক্লাস হয়ে গেছে। 1 ঘন্টার বেশি হয়েছে ভাই, খিদা লাগছে। আচ্ছা, আমার এখন রান্না করতে বসবো আমি। রান্না করবেন? ভালো। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ ওই দিয়ে দিব না, 3 বইয়েরটা একসাথে করে দিয়ে দিব না, যেগুলো আচ্ছা আচ্ছা, দেখাইলাম আর কি। থ্যাংক ঠিক ইউ। আছে, টাকানো পিডিএফ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি, আল্লাহ হাফিজ। ভাই ইয়ে করে দিলাম, অফ করে দিলাম।